ফ্রাইডে 13 বলি, তবে আপনি লাইফের অনেকটা টাইম মানে বড় হয়েছেন আপনি আমেরিকায়, তো সেইখানে আমরা জানি যে সুপারস্টিশন অনেক বেশি আমাদের তুলনায়। তো সেই সমস্ত জায়গায় আপনি ফ্রাইডে 13 আপনার বন্ধু বান্ধবের কাছে কিরকম শুনেছেন? আমার বন্ধু বান্ধব অ্যাকচুয়ালি আমি যখন যাই তখন টিনেজ ছিলাম, ওখানে যারা ওখানকার বন্ধু বান্ধব যাদের সাথে মিশলাম তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার জন্য বেশ নতুন কাইন্ড অফ ছিল, বিকজ উই ইউজড টু ওয়াচ দিস জেসন মুভিজ এন্ড স্টাফ। সেটা এক ধরনের জিনিস ছিল, সেটা ফিলটা আসলে ফ্রাইডে 13 ওরা কিভাবে ফিল করছে সেটা কিন্তু বুঝতাম না। তো ওদের সাথে যাওয়ার পর ওরা দেখলাম যে আসলে ওদের কাছে এটা মানে খুব স্পেশাল কিছু মনে হয়, টিনেজারদের কাছে আরো বেশি স্পেশাল মনে হয়। তো আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? বলতে যে না স্পেশাল মানে এখানে কিছু একটা ঘটবে আজকে, অশুভ দিন। ওরা একটু মানে স্পুকি একটা ফিল, মানে ইটস লাইক একই সাথে সুপারস্টিশন, একই সাথে ওদের কাছে একটা ফেস্টিভ ভাব চলে আসে। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আমরা এটা নিয়ে আরো কথা বলবো ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো কথা বলবো। আমরা শুরু করছি আমাদের আজকে ভূতাথন উইথ আ স্টোরি, উইথ আ ইমেল, এবং সেই ইমেলটা আমি পড়ে শোনাচ্ছি, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। জানি আপনি সবসময় ভালো থাকার লোকদের দলে, আশা করি এই মুহূর্তে আপনি ভালো আছেন। আমি ভূতাথনের একজন পুরনো শ্রোতা, 6 বছরেরও বেশি সময় যাবত আমি একটানা ভূতাথন শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করি। ভাবলাম এবার নিজের জানা কিছু ঘটনা আপনাকে মেইল করব। ভূতাথনে এটা আমার প্রথম ইমেল। শুরুতেই বলে রাখি, আমার মেইল শেয়ার করার মতো মনে হলে আপনি পড়ে শোনাবেন, কারণ স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার মতো সময়টা আপাতত আমি পাচ্ছি না। ভবিষ্যতে সময় সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি ভূতাথনে সরাসরি উপস্থিত হব। আমি যে ঘটনাটা বলবো তা শুনেছিলাম আমার মায়ের মুখে। আমাকে খুব ছোট বয়সে গল্প বলার ছলে মা এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি আমার মা অর্থাৎ আমার নানুর জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত একটি ঘটনা। আমার নানুর প্রথম 2 সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তার তৃতীয় সন্তানের জন্ম হবার পর তিনি অনেক শঙ্কিত ছিলেন এবং আমার নানু ঝাড়ফুঁক ও তাবিজ কবজে খুব বিশ্বাস করতেন। তিনি পরিচিত একজন হুজুরের কাছ থেকে সন্তানের মঙ্গল কামনা করে অনেক আমল করেন এবং তাবিজ গ্রহণ করেন। নানু সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান এলো, সবাই তো আনন্দিত, কিন্তু সন্তানের জীবন নিয়ে নানু তখনও শঙ্কিত। নানুর পরিচিত সেই হুজুর এসে সন্তানের জন্য দোয়া করে গেলেন। হুজুর বলেছিলেন যদি প্রথম সন্তান সপ্তাহ ভালো ভালো কেটে যায় তাহলে নবজাতকের জীবনে আর কোনো ভয় নেই। হুজুর পরামর্শ দিয়েছিলেন যদি নানু রাতে ভয় পান তাহলে খারাপ কিছু করতে পারে, যাই ঘটুক নানু যেন সাহস রাখেন। হুজুর আরো বললেন ঘুমানোর সময় সংকোচ লাগলে নানু যেন মাথার কাছে আলো জ্বালিয়ে রাখেন। হুজুরের পরামর্শ মতোই নানু হ্যারিকেন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়তেন। 2 দিন কোনো ঝামেলা ছাড়া কেটে গেল। তৃতীয় দিনে রাতে নানু যথারীতি ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঘুমের মাঝে নানু একটা জোরালো আওয়াজ শুনতে পান। পুরনো বিল্ডিং ভাঙার সময় দেয়ালে বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেভাবে শব্দ হয় ঠিক সেভাবেই ঘরের ছাদে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। সেই আঘাতে একটানা ধুম ধুম করে শব্দ হচ্ছে। নানুর ঘুম ভেঙে যায়। তার তন্ত্রা পুরোপুরি কেটে যাওয়ার আগেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। নানু ভাবলেন এই আওয়াজটা নিশ্চয়ই স্বপ্ন ছিল, নয়তো ঘুম ভাঙতে আওয়াজ কেন বন্ধ হবে। ঘুম ভাঙার পর নানু দেখলেন হ্যারিকেনের আলো নিভু নিভু করছে। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে হ্যারিকেন যেভাবে নিভে যায় অনেকটা সেভাবেই হ্যারিকেনের আলোটা নিভে যাচ্ছে। নানু বেশ অবাক হন, কারণ তিনি ঘুমানোর আগে হ্যারিকেনের তেল ভরে দেখেছিলেন। এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা নয়। নানু হ্যারিকেন চেক করে দেখলেন তেল ঠিকই আছে, কিন্তু হ্যারিকেনের সলতেটা জ্বলে ক্ষয় হয়ে গেছে। পুরনো সলতে বদলে নতুন সলতে দেবার কথা আগের দিন মনে এলেও সলতে বদলাতে নানু ভুলে গেছে। নানু সলতে বদলানোর জন্য হ্যারিকেন নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই নানু শুনতে পেলেন ঘরের ছাদে যেন অনেক মানুষ ধূপধাপ করে পা ফেলে সশব্দে হাঁটছে। নানু প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, কিন্তু ধূপধাপ সেই শব্দগুলো মানুষের হাঁটাহাঁটির আওয়াজটা বন্ধ না হয়ে ক্রমেই বেড়ে চলছিল। নানু তাড়াতাড়ি নতুন সলতে লাগিয়ে আলো জ্বালালেন। আলো জ্বালানোর পর সব শব্দ থেমে যায়। তারপর হ্যারিকেনের আলোয় নানু দেখতে পেলেন তার রুমের দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধার গায়ে সাদা কাপড়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা কাপড় যেমন তামাটে হয়ে যায়, বৃদ্ধার গায়ে তেমন একটি পুরনো সাদা শাড়ি জড়িয়ে আছে। বৃদ্ধার এক দৃষ্টিতে বিছানায় ঘুমিয়ে থাকা নানুর নবজাতক সন্তানের দিকে তাকিয়ে আছে। নানু প্রচন্ড ভয় পেলেন। তিনি দৌড়ে গিয়ে তার সন্তানকে বুকে নিয়ে খাটের এক কোণায় বসে দোয়া কালাম পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর নানু দেখেন বৃদ্ধাটি খাটের অপর পাশে একটি শিশুকে কোলে নিয়ে নানুর মতো করেই বসে আছে। ধীরে ধীরে বৃদ্ধাটি তার কোলের শিশুটার চেহারা দেখভাল দেখালো। পক্স বা গুটি বসন্ত হলে মায়ানুষের গায়ে যেরকম অসংখ্য ছোট ছোট গুটি দাগ দেখা যায়, সেই শিশুর মুখে তেমন গুটি কালো দাগ পড়ে আছে। শিশুটির চোখ খোলা, চোখ দুটোতে কোনো মনি নেই। সেই চোখগুলো ছপভাবে সাদা। বোঝা যাচ্ছে বৃদ্ধার কোলের শিশুটি মৃত। বৃদ্ধা তার কোলের শিশুকে আমার নানুর দিকে বাড়িয়ে দিলেন। নানু বুঝতে পারলেন সেই বৃদ্ধা তার কোলের মৃত শিশুটি নানুকে দিয়ে নানুর কাছ থেকে জীবিত শিশুটি চাইছেন। নানু চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, তবে কেউ এসে পৌঁছানোর আগেই সেই বৃদ্ধাটি হাওয়ায় মিলিয়ে যায়। সেদিনের পর নানু আর তার সন্তানের আর কোনো সমস্যা হয়নি।
আমার নানু 12 বছর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। আমার নানুর সেই সন্তান আমার মামা এখনো বেঁচে আছেন। ঘটনা এটাই। কেউ বলেন সেদিন বৃদ্ধাটিকে আমার নানু বাস্তবে দেখেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নানু ঘুম থেকে উঠে হ্যারিকেনের পুরনো সলতে বদলে নতুন সলতে লাগিয়েছিলেন। এই ব্যাপারটি তো স্বপ্ন ছিল না। আর সলতে বদলানোর সাথেই এই ঘটনা ঘটে গিয়েছিল। ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। নাজিম সৌরভ, পাঠানবাড়ি রোড। তো এই ছিল ঘটনা। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন, তার কাছে। তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন কিছু বলতে চান না। সো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে যে ঘটনাটা আমি বলবো, এটা আমার লাইফেই এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। তার আগে আমি বলিনি, ফার্স্ট টাইম পার্সোনাল রিজনস। ব্যাক ইন 2-3 বছর আগে আমার হয়, কাবিন হয়েছিল। তো শ্বশুর বাড়িতে উঠায় নেওয়া হয়নি, বাট কাবিন করার পর যেটা হয় মাঝে মাঝে লজের পাশে থাকা হয়, তখনই এক্সপিরিয়েন্স করা হয়েছে আর কি। এই ঘটনাগুলো আমার সাথে হয়ে যায়। তার আগে এটাও বলেনি যে আমার কাবিন হওয়ার কিছুদিন পর আবার ফর সাম পার্সোনাল রিজনস এন্ড ফ্যামিলি ইস্যুস উই গট সেপারেটেড, এন্ড আফটার ফিউ ডেজ আনফরচুনেটলি আমাদের ডিভোর্সও হয়েছে। তো মাঝখানে কিছু পিরিয়ড আমার মাঝে মাঝে লজের বাসায় গিয়ে থাকা হয়েছে। সময়ে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করছি বেশ ভয়ঙ্কর কিছু ঘটনা। ভূত কিনা বা জিন কিনা আমি জানি না, বাট জিনিসগুলো হয়। তো আমি স্টার্টিং থেকেই বলি। ফার্স্ট যখন আমি সেই বাসায় যাই এক রাতে, আমার সাথে আমার কাজিনরাও গিয়েছিল আর কি থাকার জন্য, যেটা হয় স্টে ওভার করতে চায়। তো আমার একটা কাজিন আমাকে ওদিন রাতে স্টে ওভার করার পর ও আমাকে বলেছিল যে আপু তোমাদের এই বাসাটা ভালো না, মানে একটু ডিফারেন্ট। আই হ্যাভ সিন সামথিং ওয়াজ মুভিং এট রাতেবেলা 2টা-2টার দিকে। তো হয় না যেটা আমরা অনেক সময় এগুলো শুনে আসলে অতটা কেয়ার করি না। তো ওই বাসায় এমনিতেও যারা অন্যান্য আত্মীয়-স্বজন যারা থাকতো, অনেক সময় আমাকে মজা করে হোক বা গল্পের ছলে হোক অনেক সময় বলতো যে এখানে কিন্তু এটা হয়, সেটা অনেক কিছু দেখা যায়। আর বাসাটার একটু বর্ণনা দিই। বাসাটা কোথায় আমি বলবো না, বাট বাসাটার বর্ণনাটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা নিচতলা একটা বাসা ছিল, খুব ডার্ক। আর আশেপাশে বিল্ডিং গুলো এত বেশি ক্লোজ, তো অনেক ডার্ক, আলো বাতাস একদম আসতোই না। আমি থাকতাম একদম অন্ধকার একটা রুমে সাইডে। যেটা হচ্ছে আমার সাথে ফার্স্ট একদিন রাত্রেবেলা, আচ্ছা তার আগে আমি এটা বলতে ভুলে গেছি, যেটা হয়তো মাঝে মাঝে রাত্রে 2টা-2:30টার দিকে, যা বেডরুমে 2টা জানলা ছিল, একটা বোধ হয় ছিল সম্ভবত দক্ষিণ সাইড আর একটা সম্ভবত পূর্ব, এরকম আমি এক্স্যাক্টলি জায়গা বলতে পারবো না। 2টা 2 দিকে জানালা ছিল। তো রাত 2টা-2:30টার দিকে মাঝে মাঝে খুটখুট করে একটা নক শুনতাম আমি, এবং একবারই শুনতাম নক। মনে হতো সামওয়ান ইজ নকিং অন দ্য গ্লাস ডোর, যে নক করে আসার জন্য। তো আমি তখন, যে আমার এক সাবি ছিল, ওকে আমি বলতাম যে এটা কিছু সাউন্ড হতো, এটা কিছু না, বাতাস হতে পারে কিছু, বাট মনে হতো নক করছে কেউ একজন। এটা আমি অত গুরুত্ব দিইনি। তো একদিন হি ওয়াজ স্লিপিং, আমি জেগেছিলাম। তো জেগে যেটা হয়, মেয়েরা জেগে থাকলে রাত্রেবেলা কি করে, ঘরে খুটখাট কাজ করে বা হয়তো আমি ড্রেসিং টেবিলে বসে বসে চুল আঁচড়াচ্ছি বা সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমার যেখানে ড্রেসিং টেবিলটা, তার ডান পাশে ছিল খাট, আর পেছন দিকে একটা কাউচ ছিল। তো ড্রেসিং টেবিলের মিরর থেকে কাউচটা দেখা যায়। কাউচটা অন্ধকার আর ড্রেসিং টেবিলের জাস্ট লাইটটা জ্বলছে। তো আমি তো টের পাচ্ছি যে আমার এক সাথী ছিল, ও ঘুমাচ্ছে। আমি চুল টুল আঁচড়াচ্ছি বা কিছু একটা, হঠাৎ করে আমার কাছে মনে হলো পিছনের কাউচে ও বসে আছে এবং আমার দিকে খুব তাকায় আছে এবং হাসতেছে, মানে একটা হাসি হাসি মুখ করে জাস্ট খুব ক্যাজুয়ালি বসে আমাকে দেখছে। তো দেখার কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে অনেক জিনিসটা অকওয়ার্ড যখন লাগছে, তখন আমি ঘুরে তাকাইছি আমার খাটের দিকে, তাকাই ফার্স্টে কাউচে তাকাইনি, খাটে তাকাই। এবং খাটে তাকানোর পর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে সে ঘুমাচ্ছে খাটে এবং বেঘরে ঘুমাচ্ছে। খাট থেকে কাউচের দূরত্বটা ছিল, আপনি কাউচে একজনকে দেখেছেন, আবার খাটে একজন শুয়ে আছে, মানে দুটো মানুষ। এবং কাউচে তখন আর কিন্তু সে নাই। এবং এত কম সময়ের মধ্যে আমি তাকাইছি, এটা কারো পক্ষে সম্ভব না যে ও খাটের থেকে শোয়া থেকে উঠে গিয়ে কাউচে বসে আন দিকে হাসে, আবার আমি তাকাতে তাকাতে ও খাটে ব্যাক করবে। কেউ যদি ভয় দেখানোর ইচ্ছা করেও করে থাকে, সেটাও করে। সে বের করে ঘুমাচ্ছে। তো ওই দিন এটা দেখার পর আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে জিনিসটা। ভয় আমি পাই নাই আসলে। আমার কাছে মনে হয় যে আমরা মনে করি যে আমরা এইসব জিনিস যখন দেখবো খুব মনে হয় ভয় পাবো, বাট হয় যাদের সাথে তারা মধ্যে ওই সময়টা আসলে ব্ল্যাঙ্ক একটা ফিলিং হয়। আমি দেখেছি ভয় আমি পাচ্ছিলাম না। এইটা হলো, এন্ড আমি ওকে এই ব্যাপারে আসলে কিছু বলিও নাই। আই থট ইট ক্যান বি আ হ্যালুসিনেশন, কারণ আমি তো ভূত এগুলো বিশ্বাস করি না। এবং আমার এত জীবনে আমি কখনো এই ধরনের কিছু আগে ফেস, আমি এটা খুবই নর্মালি নিয়ে। কিছুদিন পরে আবার আরেকদিন আমি থাকতে যাই। সেদিন রাতে যেটা হয়, রাতে ঘুমাইছিলাম নর্মালি। তো সকালবেলা আমার অফিস থাকতো 7টা-7:30টার দিকে, আর ও বের হয়ে যেত 6:30। সে যেটা করতো, আমি ঘুমিয়ে থাকা অবস্থায় সে উঠে হয়তো রেডি টেডি হতো, বাট আমাকে খুব একটা মানে ডিস্টার্ব করতো না, আমি আমার মতো ঘুমাতাম। এর মাঝখানে যেটা হচ্ছে, আমাদের খাটের পজিশনটা আমরা চেঞ্জ করছি। মানে খাটে একটা জানলার সামনে ছিল, ওখান থেকে ঘুরে আরেকটা জানলার সামনে নিয়েছি। গরম লাগতো, সরি তখন উইন্টারের জন্য আমরা খাটে ঘুরে। তার আগে আমি তো বলিনি যে আমরা অনেক সময় শুনতাম, আমার ওখানে রিলেটিভরা অনেকে বলতো যে আগে অনেক কিছু হয়েছে ওই বাসায়। তো ওই জানলাটা দিয়ে, যে জানলাটার কাছে খাটটাকে পরে মুভ করেছে, ওই জানলাটাই নাকি এটা চলাচলের রাস্তা। অনেকে অনেক কিছু এরকম করে
বলতো। তো ওরকম আসলে মাথায় ছিল না কোনো কিছু, মাথায় কখনো নেই। ওই দিন যেটা হয়, আমি ঘুমিয়েছিলাম, তখন আমার ঘুম ভেঙে যায় 6টা 6:30 ওরকম একটা টাইমে, এবং এটা সকাল, মানে তখন আলো ফুটে গেছে বাইরে ডেফিনেটলি, বাট ওর রুমটা অনেক ডার্ক ছিল, মানে কখনোই ওটাতে আলো আসতো না, আর ও সবসময় খুব ভারী পর্দা দিয়ে রাখতো যাতে আলো না আসে। হি ইউজ টু প্রেফার ডার্ক রুমস, যে ডার্ক রুমে থাকতো। তো আলো ফুটে গেছে হয়তো বাইরে, আমি বুঝতে পারছি সকাল, বাট অন্ধকার রুমটা বেশ। আর আমি শুনতে পাচ্ছি আমার যে ওয়াশরুমটা, আমার খাটের আর রাইট সাইডে আমার ড্রেসিং টেবিলের পাশে ওয়াশরুম ছিল। তো ওয়াশরুমে আমি শুনতেছি যে কল চলতেছে, শাওয়ার চলতেছে, কেউ একজন ইউজ করলে যেটা রেগুলার ইউজার যে শব্দ, যে ভিতরে কেউ রেডি হচ্ছে, আমিও বুঝতেছি হয়তো ও রেডি হচ্ছে। আর আমার ঘুমও ভেঙে গেছে, কিন্তু আধো জাগা মানে ঘুমন্ত এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে আমি দেখলাম যে আমার বেডরুমের যে দরজা, যেটা দিয়ে আর কি বের হতো হয় রুম থেকে, সেই ডোরটা আর আমার খাটের মাঝামাঝি যে স্পেসটা, ওখানে ও দাঁড়ায় আছে। তো আমি ওকে দেখার পর, এটা তো আমার অদ্ভুত কোনো ঘটনা না, দাঁড়ায় থাকতেই পারে। বেশ কয়েক সেকেন্ড পর আমি দেখলাম ও খুব শক্ত হয়ে দাঁড়ায় আছে, মানে একটা মানুষ কখনো এভাবে শক্ত হয়ে স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকতে পারে না, মুভমেন্ট থাকে বা বোঝা যায় মানুষটা একটা মানুষ দাঁড়ায় আছে। আর ওর দাঁড়ানোটা ছিল একটু অদ্ভুত আমার কাছে, দাঁড়ানো স্টাইলটা। আমি কিন্তু অন্ধকারে দেখছি, তার চেহারা দেখছি না, বাট অবয়ব দেখে আমি বুঝতে পারতেছি তা। আর ওর দাঁড়ানোর ভঙ্গিটা ছিল ডিফারেন্ট, লাইক ও সোজা হয়েও দাঁড়ায় নাই। আমরা রুকুতে যাই না নামাজের সময়, রুকুতে যাওয়া স্ট্যান্ডিং পজিশনের মাঝামাঝি যদি কোনো অ্যাঙ্গেল থাকে, এতটুকু ঝুঁকে ও দাঁড়ায় আছে, এবং বেশ অনেকক্ষণ ধরে শক্ত দাঁড়ায় আছে, কোনো মুভমেন্ট। আমার কাছে একটু মানে স্বাভাবিক, আমি একটু অদ্ভুত ফিল করে এমনি জিজ্ঞেস করছি, কি ব্যাপার, কি হয়েছে, দাঁড়ায় আছো কেন? তো কোনো রেসপন্স আমি পাচ্ছি না। আমার কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়, আমি বুঝতে পারি যখন আমি জিজ্ঞেস করি, তার কিছুক্ষণের মধ্যে আমার ওয়াশরুমের দরজাটা খুলে যায়, ওয়াশরুম থেকে অ্যাকচুয়ালি ও বের হয়ে আসে। এবং আমি যেটা হয়, ওয়াশরুম যেহেতু খুলছে, ওয়াশরুমের দিকে তাকাইছি, তখন আবার যখন এখানে তাকালাম, এটা আর নাই, আমি খুবই অদ্ভুত ফিল করি আসলে। ভয় থেকে জিনিসটা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, এবং ওয়াশরুম থেকে খুবই স্বাভাবিক ভঙ্গিতে রেডি হয়ে বের হয়েছে। যে জিনিসটা দাঁড়ায় ছিল, ওর গায়ে যে শার্টটা পরা ছিল, আমার এখন মনে আছে চেক একটা শার্টের মতো আমি দেখছিলাম, যে বের হয়েছে ওয়াশরুম থেকে, ওর গায়ে ডিফারেন্ট একটা শার্ট। সো ইটস আ ডিফারেন্ট পার্সন, এন্ড হি ইজ দ্য রিয়েল পার্সন যে বের হয়ে আসছে। আমি খুবই ভয় পাই, এবং টোটাল ঘটনাটা আমার খুব উইয়ার্ড লাগে। আমি তখন ওকে বলি যে জানো, আমি এরকম দেখলাম। বলাতে সে জিনিসটাকে খুব একটা যে কেয়ার করছে বা খুব একটা ভয় পাচ্ছে বা আমাকে ভয় দেখাচ্ছে, তা না, খুব স্বাভাবিক। সে আমাকে বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পেও না, তুমি দোয়া দূর পড়ো, আর একটা কাজ করো, আজকে তুমি অফিসে যাও। এখন আমার আসলে তখন মানসিকতা এত বাজে ছিল, আমি অফিসে যাওয়ার মতো আমি মুডে ছিলাম না। এন্ড দেন আমি ওই দিন বাসায় থেকে যাই, এবং সারাদিনই আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, চিন্তা করতে থাকি যে এটা আমি কি দেখলাম, তাও সকাল সকাল। স্টোরি যাদের হয় হয়তো রাতে হয় সবাই। তো আমি আর কাউকে শেয়ারও করি না, আমাকে মানাও করছে যে থাক, কাউকে বলার দরকার নেই, যাই দেখছো তুমি ভয় পেও না, আর দোয়া দূর পড়ো, নামাজ পড়ো, অসুবিধা নাই, কোনো প্রবলেম হবে না, এই রুমে তোমার কোনো প্রবলেম হবে না। দিস ইজ দ্য সেকেন্ড ডে। এরপর ভুলেও গেছি, এরপর অনেক দিন পরে আরেকদিন, এটা লাস্ট আমি দেখি 3বার হয়েছে আমার সাথে জিনিসটা। সেদিন উইন্টার ছিল, তো ঠান্ডার মধ্যে ও ঘুমাই গেছে আমার সাথে। ঘুমায় যাওয়ার পর আমি ঘুমাতে পারছিলাম না, আমি তখন মোবাইলে অনেক গেমস খেলতাম। তো আমার মনে আছে এখন আমি গেমস খেলছি ঠিক রাত 2:15 পর্যন্ত, কারণ সকালে আমার অফিস আছে, তো একটা টাইম আমার ঘুমাতে হবে। ও বেঘরে ঘুমাচ্ছে, আমি গেমস খেলে আমার স্পষ্ট মনে আছে আমি অ্যালার্ম দিলাম আমার ফোনে, কটার সময় উঠতে হবে, এবং অ্যালার্ম দিয়ে ফোনটা জাস্ট বেডের পাশে যে সাইড টেবিল থাকে ওখানে রাখলাম, রেখে আমি আমার কমফোর্টারটা গায়ে দিয়ে জাস্ট শুতে যাচ্ছি। এমন একটা পজিশনে আমি শুয়ে পড়েছি, এমন একটা অবস্থায় আমি ঠিক দেখলাম আমার রাইট সাইডে অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছিল, আমার ঠিক পায়ে লেফট সাইডে হাঁটুর কাছে আমি দেখলাম যে ওই বসে আছে। অ্যান্ড বিছানায় যদি কেউ শুয়ে থাকে তাকে দেখার জন্য বা রোগী দেখতে গেলাম, আমি ঝুঁকে দেখি সে আমার দিকে অনেকখানি ঝুঁকে আছে, অ্যান্ড হি ইজ ওয়ারিং আ শর্টস, খুব ক্যাজুয়াল একটা ড্রেস, ও বাসায় যেভাবে ক্যাজুয়ালি থাকে আমি ওকে ওভাবেই দেখতেছি। তো ওই সময়টা ভয়, আবারও বলবো, আমি ভয় পাওয়ার চেয়ে ব্ল্যাঙ্ক একটা ফিলিংস ফিল করতাম। আর ইউজ টু গেট নার্ভাস, মানে আমি বলতে পারবো আমি কিরকম একটা ফিল করতাম, এবং কতক্ষণ হচ্ছে আমার সাথে এটাও আমি আসলে বুঝতাম না। যখন আমার সেন্স ব্যাক করতো তখন মনে হতো যে আমি এত কেন এখানে দেখছি, আমার ওই মুহূর্তে এটা মনে হচ্ছে ওকে আমি এখানে কেন দেখছি, ও তো পাশে শুয়ে আছে। এন্ড আমি ওই দিন আসলে চিৎকার করে বসছি, এবং চিৎকার করে বলছি কি করো তুমি এখানে কি করো, মানে আমার সময় মাথা ঠিক নেই, কি বলতেছি মাথা ঠিক নেই। যখন আমি এত জোরে শাউট করছি তখন বেসিক্যালি ও পাশে তো ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে। আমি জানি না ও কিভাবে বুঝছে বাকি, ওর সাথে সাথে যেটা করলো, ঘুম ভাঙার সাথে সাথে ও উঠে ওর ব্ল্যাঙ্কেটটা দিয়ে, ওর কমফোর্টারটা দিয়ে আমাকে কমপ্লিটলি ঢেকে ফেললো, আমার চোখ মুখ ঢেকে বললো কিছু দেখো নাই, তুমি কিছুই দেখো, ভয় পেও না, কিছু হয় নাই, কিছু হয় না। অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আর আমি ওর পরে যখন সে ঢেকে আমাকে দিছে, এরপর আমি আর কিছু মনে করতে পারবো না, কিছুই মনে নাই।
ওকে, আমি খুবই পরের দিন সকালে উঠে আমি ওর সাথে আবার এটা নিয়ে ডিসকাস করছি, জিজ্ঞেস করছি, এবং আমার খুবই এই লাস্ট ঘটনাটা আমার খুবই ভয় লাগছে, কারণ জিনিসটাকে এত বেশি কাছে এবং এত বেশি রিয়েল দেখেছি। আগের গুলো আমার কাছে তখন আমি মানায় নিতাম দোজ ওয়ার হ্যালুসিনেশন, বাট এটা হ্যালুসিনেশন ছিল না। খুব ভালো মতো আমার মনে আছে, এবং ওকে আমি এমন ভাবে দেখলাম রিয়াক্ট করতে যে ও জিনিসটা হয়তো বুঝতেছে। লুকিয়ে ফেলার চেষ্টা করছিলেন? আমি বলতে পারবো না, হয়তো কোনো কারণে হয়তো সে আমাকে তখন বলতে চেত না। এরপরে কি হলো? এরপরে আপনার ফ্যামিলি মেম্বার কিছু আসলেন আপনার সঙ্গে থাকতে? আমার বাসায় যেটা হতো, মাঝে মাঝে আমি তো থাকতে যেতাম, হয়তো আমার সাথে আঁকা জিনিস যেত, আমার ছোট ভাইরা যেত। ওর আরেকটা রুম ছিল, মানে বিয়ের আগে যে স্টাডি রুম থাকে, স্টাডি রুমে সে থাকতো। ওই রুমে ও আমাকে এমনি গল্প করে একদিন বলছিল যে জানো ওই রুমটাতে অনেক কিছু হয়, গেস্টরা আসলে ওরা অনেকে ঘুমের মধ্যে অনেক কিছু ফিল করে, এরকম বলতো। আর ও নাকি একবার অনেক রাত্রেবেলা শুনছিল যে, একবার মানে কয়েকবারই বেবি শুনতো যে রাতে একটা কোরআন শরীফ তেলাওয়াত করলে হাফিজি হুজুরা যেরকম মুখস্থর মতো করে সুর করে করে গুনগুন করে কোরআন শরীফ পড়ে, ও ওরকম শুনতে পেত। আমি শুনে গল্পটা আসলে অত কেয়ার করিনি, আমি বলছি যে ভালো, ভূত হলে তো আর কোরআন শরীফ পড়বে না, তো ভালো কিছুই তোমার রুমে আছে, এটা ভয়ঙ্কর কিছু হয়তো না। তো ওই রুমটাতে আমার ছোট দুই ভাই তারা রাতে স্টে ওভার করতে আসছে, তো সারা রাত আমরা গল্প করে ওরা 3টা-4টার দিকে ওই রুমটাতে আমি ওদেরকে বিছানা করে দিচ্ছি, ওরা দুজন ওখানে ঘুমাতে গেছে, আমি আমার রুমে ঘুমাতে চলে আসছি। যেটা হয় সকালে 7টা বা 7:30টার দিকে আমার ভাই দুটার মধ্যে একটা উঠে আসে, উঠে এসে আমার পাশে এসে বলতেছে, আপু আমি ওই রুমে ঘুমাবো না, আমি তোমার সাথে ঘুমাই। আর আমার ছোট ভাই ওখানে অতটাও ছোট না, মানে ও জব করে, তো মোটামুটি ম্যাচিউরড, অনেক বড় একটা ছেলে, বাচ্চা কেউ না যে ভয় পেয়ে চলে আসছে। এতটাই ও মানে ভয় পাইছে, এসে বলছে আপু আমি তোমার পাশে শুনে। হ্যাঁ শো, অসুবিধা নেই, ঘুমো। তো ঘুমাইছে। পরে সকালে উঠার পর আমাকে বলে, ওরা তো দুজন ঘুমাইছিল ওই রুমে, গভীর ঘুমেই ছিল, ওদের দুজনের একই টাইমে ঘুম ভেঙে গেছে, এবং হি ওয়াজ লিটারালি ফিলিং ওর পায়ে কেউ একজন আঁচড় দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করতেছে, আঙ্গুল দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে, কাইন্ড অফ এস, বারবার এস লিখতেছে। বলছে আপু এস লিখলে যেরকম মনে হবে এইরকম একটা ইয়ে হয়, এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি ভাবি যে হতে পারে কিছু সুসুরি লাগতেছে পায়ে বাকি, বাট একদম ও প্র্যাকটিক্যালি ফিল করছিল যে কোনো একটা মানুষ আঙ্গুল দিয়ে আঁচড় কেটে কিছু একটা লিখছে, এবং সাথে সাথে ও পাশে তাকায়। আমার তো আরেকটা ভাই ছিল, ও দেখে ও জেগে গেছে এবং ও উঠে গেছে, এবং ও ওর দিকে অবাক হয়ে তাকায়, বলে ভাইয়া তুমি কি কিছু টের পাইছো? এবং সে বলে, ওই ভাইটাও বলে, ওরও পায়ে কিছু একটা কেউ লিখার চেষ্টা করছে, পায়ের পাতায় কেউ স্ক্র্যাচ করছে। তো একই সাথে দুজনের একই জিনিস ফিল হয়, এবং ওরা এতটাই মানে অকওয়ার্ড হয়ে যায়, মানে এটা কি হলো বুঝতে পারে না, এবং বেশ ভয়ই পাইছে আসলে জিনিসটা। ওরা ইভেন প্রথমে মনে করলো যে দেখি কোনো ছোট বাচ্চা রুমে আসলে কিনা, কেউ দুষ্টামি করলো কিনা, নিচে খাটে নিচ টিচ খেয়াল করলো, কিছু ছিল না রুমে। এটা কিন্তু খুব গভীর রাতে হয়েছে, তাও না ভোরের দিকে। তো তারপরে উঠে এসে আমার পাশে হাতে শুয়ে থাকে। এই আর কি মোটামুটি ঘটনা ওখানে হচ্ছে, আমি যেগুলো এক্সপেরিয়েন্স করছি। ফাইনালি আপনি একবার জানতে পারলেন যে উনি যার কথা আপনি বলছেন বা যে ভাষার কথা বলছেন, উনি ছোটবেলায় অনেক কিছু এক্সপেরিয়েন্স, সেই জায়গাটা আমরা চলে আসি এখন। তো এইগুলা হয়েছে একদম শুরুর দিকে। তারপর আনফরচুনেটলি আসলে আমাদের কিছু পারিবারিক কারণে, পার্সোনাল কিছু রিজনসে উই গট সেপারেটেড, এন্ড আমরা তখন ডিভোর্স হয়ে যাবে এরকম এক পজিশনে আছি। হয়নি তখনও, উই ওয়ার টেকিং টাইম। আমি আমার বাসায় তখন থাকতাম, ওর বাসায় থাকতো। তো মাঝখানে আমরা যেটা করি আর কি, মানে হয়তো সবকিছু ঠিক করার চেষ্টা করি, এরকম একটা ঠিক করার চিন্তা ভাবনা থেকে ওকে নিয়ে আমি একটা আউটিং এ যাই, আমার দাদা বাড়ি যাই। তোমার সাথে চলো আমরা ঘুরে আসি। কোথাও থেকে ঘুরে আসলে সবাই বলে যে ঘুরে আসো, ভালো লাগবে, থিংস উইল বি ওকে। তো ওকে নিয়ে আমরা দাদু বাড়িতে যাই। তো দাদু বাড়িতে গেলে যেরকম হয় গ্রাম এলাকা, ওখানে গেলে অনেক ভূতের গল্প টল্প হয়, অনেক এই ধরনের স্টোরি টোরি, আমরা অনেক কিছু বলা বলি করে অনেক হাসাহাসি করি। যে আমরা খুব ভালো একটা আউটিং এর পর আমরা ঢাকায় ব্যাক করতেছি। ওই সময় কথা বলতে বলতে এক পর্যায়ে আমি অনেক কিছু বলতে ওকে বলতেছিলাম যে তোমার রুমে তো এরকম আমি দেখছি। তখন সে আমাকে কিছু জিনিস শেয়ার করে যে তোমাকে আমি একটা গল্প বলি, তুমি এতদিন তোমাকে আমি বলি নাই, তুমি শুনলে ভয় পাবা দেখে তোমাকে বলি নাই, বাট আমার কিছু কাহিনী আছে। আমি বলে হ্যাঁ বলো, আমি ভয় পাবো না, সমস্যা নেই। ও আমাকে যেটা বলে, এই স্টোরিটা আসলে খুবই হরিফাইং, আমার শুনলে এখনো অনেক ভয়, মানে ভাবলেও খুব ভয় লাগে মনে হলে। ও বলতেছিল যে ও যখন ছোট ছিল, যখন হয়তো 2 বা 3-তে পড়ে, তখন ওর একটা প্রবলেমের কারণে বা কোনো একটা ফিজিক্যাল ডিস্টার্বেন্সের কারণে ওর হাঁটতে পারতো না আর কি, হাঁটতে সমস্যা হতো। সে অনেকটা হামাগুড়ি দিয়ে বাচ্চারা যেভাবে হাঁটে, ও তখন ওভাবে করে ওর হাঁটতে হতো, ওর কষ্ট হতো হাঁটতে। তো যেটা হয় অসুস্থতার কারণে সে স্কুল টুল বন্ধ হয়ে যায়, আর বাইরেও খেলা বন্ধ হয়ে যায়। সে সবসময় বাসায় থাকতো, এন্ড বাসায় কেউ থাকতো না, ও একা থাকতো। বিকেল হলে বাচ্চারা বাইরে খেলতো, ওইটাও দেখে ওর খুব খারাপ লাগতো, ওটা জানলা দিয়ে দেখতো, মন খারাপ করতো যে আমি যেতে পারছি না। ও আমাকে বললো ওই সময়টায় আমি বাসায় একা থাকতাম, বাট আমার 3টা বন্ধু ছিল, তারা আমার সাথে খেলতে আসতো। তার মনে 3টা বন্ধু ছিল, মানে বলে যে আমার 3টা ফ্রেন্ড ছিল, তারা আমার মতোই ছোট, এবং ওদেরও পা নাই, ওরাও আমার মতো এরকম হামাগুড়ি দিয়ে হাঁটে,
এবং তারা আমার সাথে খেলতো। আমি বললাম যে বন্ধু মানে কিরকম বন্ধু, মানে তোমার ইমাজিনারি ফ্রেন্ড ছিল, বাচ্চাদের তো থাকে এরকম, হ্যাঁ। আমি শুনছি। তো আমি জিনিসটা প্রথমে অবাক হইনি। আমি বললাম যে ছোটবেলা আমি নিজেও এরকম অনেক একা একা খেলতাম, আয়না দেখে গল্প করতাম, বাচ্চারা যেটা করে হাড়ি পাতিল খেলে নিজের নিজের কথা। ও বলে না, তিনটা ছিল, ওরা তিনজন এক্সিস্ট করতো, ওরা হাঁটতে পারতো, ওরা এক্স্যাক্টলি আমার মতো ছিল। একটা ছিল অনেক ছোট, একটা বড়, একটা মাঝারি। এইটা শুনে ভাই আমি প্রচন্ড ভয় পাইছি, প্রচন্ডই আমি ভয় পাইছি। এবং ও আমাকে একদিনের ঘটনা বললো যে একদিন যেটা হয়, আমি ওদের সাথে খেলতেছিলাম এবং কিভাবে খেলতাম বলে, আমি ওদের সাথে বল ছোড়াছুড়ি খেলতাম, গাড়ি খেলতাম, যুদ্ধ খেলতাম, সব রকম খেলাই খেলতাম। একদিন যেটা হয়, ওর আম্মু দুপুর বেলা জব করতেন, বাসায় থাকতেন না। তো একদিন দুপুরে নাকি আন্টি হঠাৎ করে চলে আসছে বাসায়, এসে ওকে দেখছে যে, মানে ও ছোটবেলা ঘটনাটা আমাকে বলতেছে যে ও হঠাৎ করে আন্টি এসে দেখে যে ও কারোর সাথে কমিউনিকেট করছে এবং খেলছে, বল ছোড়াছুড়ি করতেছে, এবং খুব কমপ্লিটলি আন্টি বুঝতে পারে যে ও কারোর সাথে কমিউনিকেট করছে। তো আন্টি জিনিসটা দেখে হয়তো ভয় পাইছে বা ওনার কাছে অদ্ভুত লাগছে। উনি জিজ্ঞেস করছে যে তুমি কার সাথে কথা বলবো, কার সাথে খেলতেছো। তো কোন এক পর্যায়ে ওর সাথে কথা বলতে বলতে আন্টি মানে হয়তো রেগেছে এবং ওকে খুব জোরে একটা থাপ্পড় মারে। ওর আম্মু নাকি আগে কখনো ওকে কোনদিন মারতো না বা কিছু করতো না, যেহেতু সে শিখ ছিল। তো আন্টি এতটাই রেগে যাবে, উনি কেন অদ্ভুত ফিল করে বা কোনো একটা কারণে রেগে ওকে একটা থাপ্পড় মারে। এবং তারপর যেটা হয় যে ওর তিনটা যে ফ্রেন্ড ছিল, ওটার মধ্যে যে ছোটটা ছিল সব থেকে, সে তো দেখতেছে আর কি, ও দেখছে ওদেরকে, আন্টি ওদেরকে দেখছে না। সে এসে আন্টিকে খুব জোরে একটা ধাক্কা মারে এবং আন্টি ছিটকে নিচে পড়ে যায়। এবং এটা ও দেখছে, আন্টিকে জিনিসটা সেন্স করছে, আন্টি কিন্তু জিনিসটা কারা ছিল ওখানে এটা দেখে। তো এই পার্টটাই ও আমাকে বলছে এবং শোনার আসলে খুবই ভয় পাইছি। এবং আপনি যখন আপনার নিজের বাসায় চলে আসলেন, সবকিছু যখন শেষ হয়ে গেল, তারপর যখন আপনি আপনার বাসায় চলে আসলেন, তারপরে কি হলো? তারপরে কি আর এই জিনিসটা আপনি ফেস করেছেন বা এরকম কিছু করেছেন? হ্যাঁ, তা আমি ওর পার্টে বলিনি। ওইটা যখন হলো, আমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি এখনো এদেরকে দেখো কিনা বা তোমার সাথে এখনো হয় কিনা। ও তখন বললো যে না, আমি যখন পরে ওই বাসাটা চেঞ্জ করে চলে আসি আর আমার শরীরও তখন সুস্থ হয়ে যায়, আমি তখন নতুন বন্ধু বান্ধব পেয়ে যাই, নতুন পরিচয় হয়ে যায়, তখন আমি আর এগুলো দেখি নাই। ওরাও আসি না, আসলে ওদের কথা ভুলেও গেছিলাম। বাট তোমাকে আমি আরেকটা ঘটনা বলবো, তুমি শুনলে ভয় পাবা কিনা যাই না, বাট তুমি জেনে রাখো। তখন ও আমাকে আসলে আরেকটা হরিফাইং কথা বলে যে ওর রুমে যখন সে স্টুডেন্ট ছিল, এই রুমটাতেই বলে তুমি যে কাউচটাতে আমাকে বসা দেখছো, ওই কাউচটার ওখানে ওর আগে একটা বেড ছিল, আর যেখানে আর কি আমার খাটটা ছিল, যেখানে আমি ওকে বসা দেখছিলাম, ওই জায়গাটাতে ওর কম্পিউটারের টেবিল ছিল। ওখানে হয়তো গেমস খেলতো বা কিছু একটা রাতে সে গেমস টেমস খেলে কম্পিউটার ক্লোজ করতেছিল এবং ওই যে কম্পিউটারের উইন্ডোজ যখন বন্ধ হতে থাকে ব্লু কালারের তো লাইট হয়, পুরো রুমটা ব্লু হয়ে যায়। ওই একটা অবস্থায় রুমটা ব্লু হয়ে আছে, ও হয়তো ঘুরে ওর খাটে শুতে যাচ্ছে। তো বললো আমি যখন শুতে যাচ্ছি খাটে আমি তাকায় দেখলাম যে ওখানে আমি বসে আছি, আমার মতো উনি নিজেকে নিচে দেখেছেন একদম। তো এইটা শুনে আমার কাছে বেশ ভয় লাগছে, জিনিসটা তো সিমিলার, আমি তো সেটাই, আপনিও সেই রকম ভাবে দেখেছেন এবং সেম কাউচে আপনি দেখেছেন। এই ছিল আপনার স্টোরি। এবং আপনি তারপরে ফিরে আসার পরে আপনার আর কোনো প্রবলেম হয় নাই? প্রবলেম হয়েছে, এরপর থেকে আমার প্রবলেমগুলো আসলে শুরু হয়। এগুলো তো স্টার্টিং ছিল, দেন ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়, আমি আমার বাসায় চলে আসি, আমার বাসায় থাকি। আমার বাসাতে এরকম একটা জায়গা, ওখানে এই ধরনের মানে অন্ধকারও না বা একদম মেইন রোডের উপর আলো বাতাস সব আছে, গাড়ি চলাচল করে, রাতে বেলা গাড়ি চলাচল করে। তো কখনোই আমি ভয় বা কোনো কিছু পাইনি বা ভয়ের কোনো ফিলিং হয়নি। একদিন যেটা হয়, আমি চলে আসার পর মাঝে মাঝে আমার যেটা ফিল হতো, আমি ঘুমাই গেলে মনে হতো আমার ডোরে, আমার খাটের যে ডোরটাতে ঠিক এক্স্যাক্টলি ওই নকটা আমি শুনতে পারতাম, যে টুকটুক করে একটা নক হইতো, যেটা ওর জানলাতে আমি শুনতাম, ঠিক ওরকম একটা নক শুনতাম এবং একবারই শুনতাম, মনে হতো সামওয়ান মানে কেউ আসতে চাইলে রুমে যেভাবে নক করে। তো আমি অতটাও এটাকে করি নাই, গুরুত্ব দিই নাই। তারপর একদিন যেটা হয়, আমি বাসায় একা ছিলাম, আমি একা থাকার আব্বু আম্মু হয়তো থাকার বাইরে বা কোথাও গেছে, কমপ্লিটলি বাসায় আমি একা। তো আমি আমার মতো আমার রুমে ছিলাম, আমি রুমে বসে আছি, আমি কাজ টাজ করে, আমার ক্ষুধা লাগছে রাতের দিকে। আমি রুম থেকে বের হয়েছি, আমার রুম থেকে বের হলে ফার্স্ট ডাইনিং রুম, অ্যান্ড ডাইনিং রুম বরাবরই ওপেন একটা লিভিং রুম, সেখানে টেলিভিশন কাউচ ওগুলো দেওয়া। আমি জাস্ট ডোরটা ওপেন করছি, করে আমি ডান দিকে আমার ফ্রিজের দিকে যাবো আর কি, খাবার কিছু একটা আনতে। তখন আমি একটা খুব অদ্ভুত জিনিস দেখি, বাসা তো পুরোপুরি খালি আর ড্রয়িং রুমটা অন্ধকার, বাট আবছা আবছা দেখা যাচ্ছে। তা আমি স্পষ্ট দেখি ওখানে যে কাউচটা টেলিভিশনের দিকে মুভ করা, ওখানে কেউ একজন বসে আছে, একটা ছেলের মতো বসে আছে। উল্টো দিক থেকে দেখছেন? আমি উল্টো দিক থেকে দেখছি তাকে, সে টেলিভিশনের দিকে মুভ করা, আমি তাকে পেছন থেকে দেখছি। এবং দেখে আমি প্রথমে আসলে বুঝতে পারিনি, আমার ওই মুহূর্তে আসলে বললাম না ব্ল্যাঙ্ক ফিল হয়, ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল না যে আমার বাসায় কেউ নাই, এটাকে এখানে আসার বা ওই মুহূর্তে মনে হচ্ছিল না। কয়েক সেকেন্ড দেখি এবং আমার এখন মনে হচ্ছে ব্ল্যাক স্ট্রাইপ করা কোন একটা শার্টের মতো পরা, পায়ে একটা ফর্মাল প্যান্টের মতো পরে, এবং যেটা হয় আমি ডোর খোলার পর যেটা দেখি ছেলেরা পা ক্রস করে যেভাবে বসে, সে একটা পা থেকে আরেকটা পা চেঞ্জ করে পাটা ক্রস করে বসলাম। তার জুতাটাও আমার দেখছি, আমার স্পষ্ট মনে আছে। এবং কয়েক সেকেন্ড এটা দেখার পরে আমার হঠাৎ করে মনে হয় বাসায় তো আসলে কেউ নাই, আমি কি দেখতেছি এটা।
যখন আমার এটা মনে হয়েছে তার কিছুক্ষণের মধ্যে এরপর আর কোনদিন দেখেননি কোনো কিছু? এরপরে আমি ফিল করেছি, দেখেছিও, এইটা ফার্স্ট আমি ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক লম্বা একটা ঘটনা আমরা শুনলাম এবং অনেকক্ষণ ধরে শুনলাম আমরা, এবং আশা করছি আপনারাও এনজয় করেছেন। এবং কোনো কথা হবে না, আজকে যেহেতু অনেক ঘটনা, আরো গেস্ট আছেন আমাদের সাথে, সো আমরা সরাসরি চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, প্রথমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংকস ফর কামিং বাবু ভাই। মানে আমাদের আজকে ডেটা অনেক স্পেশাল, এবং বাংলা নববর্ষ সামনে, এবং আমরা আজকে শেষ বছরের শেষ দিন। একদম একদম, মানে এক বছরের শেষ, একটা বছরের শুরু। যাক রাসেল ভাই, এই কাহিনীটা আমি বলবো, এটা হচ্ছে রুবায়েতের কাহিনী। রুবায়েত এর ছদ্মনাম, জাস্ট নাম এটা মানে বলার জন্য বললাম, কারণ কাহিনী অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেকে সিমিলারিটি ধরে ফেলে, যেটা কার জীবনের কথা। এনিওয়েজ, রুবায়েত ও যখন ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না। সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট থিং ইজ ওয়াট, এরকম অবস্থা ওর ওয়াইফ কনসিভ করে, মানে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা মেয়েটা ওর মায়ের বাসায়, ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি, লাস্ট টাইমে, তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়, এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদি, আর দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি, আচ্ছা কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, এটা আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক বেশি আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি, মানে রুবায়েতের বাড়িতে চলে যায়। রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায়, ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। অ্যান্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে। আচ্ছা, বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যে থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা, খুব মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসার সামনে, এবং রুবায়েতের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে, তো 2-1 দিন পরে রুবায়েতের আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা, আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়। রুমটা বেশ বড় একটা রুম, এবং আপনার ওপরতলায় আর কি, দোতলায় রুম, এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা, চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে, ফোনে কিছুক্ষণ ফোনে কথা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। তো ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা, মানে বেশ শীত। তো তখনকার যে সময়টা, এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না, এরকম একটা সিচুয়েশন। এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য একটা চাদর গায়ে নিয়ে নেয়। চাদর নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে, এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদর গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময় দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমে, হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যে টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে ভাব মনে হচ্ছে। বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। এখনো ভয় পাওয়া শুরু করে, এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে, মানে পায়ের কাছটা যে খাটে, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুব স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, একটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষের ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার, এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়। তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায়, আমি কি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে, ঘুমানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়।
জোরে চিৎকার করে ওঠে এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা সে দরজা নক করে এবং সে উঠে যায় কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, একটা রুমের ভিতরে কিছু নেই, রুমটা মানে খালি। তো সে মানে খুবই হয়ে যায় এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে আর কি, মানে শাশুড়িকে, এবং শাশুড়ি চলে আসে, বলে কি হচ্ছে, তো বলে যে এরকম মানে ভয় পেয়েছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকে থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আপনার রুমে থাকার দরকার নেই। শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, একা থাকার দরকার নেই, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়িকে জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ওকে হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবো না, আমি একা থাকবো। তো যেটা হয় কি যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল, সে পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবাইয়াতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবাইয়াতের অমুক দাদা কিনছিল আরেক কিসের কাছ থেকে, অনেক পুরনো বাড়ি ছিল, সেটাকে তারা বাড়িটাকে রিনোভেট করছে, এবং এখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে, এখানে গুপ্ত ধন যে ওটা মঠ নাকি বলে সেটা ছিল, হ্যাঁ আচ্ছা সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই, তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনে। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। তো ভয় পেয়ে যায়, সে বলে রুবাইয়াতের মাকে যে আম্মা এখানে আমি আসলে আমি থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে, ওনার নিজের ভয় লাগে, আমার ভয় লাগে, আমি চলে যাবো। বলে না বাবা এটা তো যাওয়া যাবে না, মানে কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হচ্ছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে এখানে হতে হবে, ট্র্যাডিশন আমাদের এখানে থাকবো, তুমি কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি, তখন তুমি তোমার আম্মাকে আনো এখানে, তারপরে এখানেই থাকতে হবে। আচ্ছা, তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজ ভাবে বিয়ে হয় নাই, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক বেচারি ওখানে থাকে এবং রুবাইয়াতের আম্মার সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি গোয়াটা পরে ঘুমায় গেছে, তো এই সময় আবার সে ওরকম ফিল করে, একশো ঘর মধ্যে ওর ঘুম আসে না, শুয়ে থাকে এবং সে ওরকম ফিল করে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশে দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে রাস্তা শাশুড়িকে জাগায় দেয়, এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায়, এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি পরে অনেকক্ষণ রাত জেগে জেগে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেটেরটা আমি নিয়ে যাবো। ও মাই গড, হ্যাঁ তোমার পেটেরটা আমি নিয়ে যাবো। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে, এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল, তার রুমে কেউ একজন ছিল, চলে গেছে, এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে আর কি উঠে বসে, এবং দেখার পরে যে দরজাটা যে ছিল রুমে ঠাস করে কেউ লাগায়, ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায়, সেটা তো সে খুব ভয় পায়, এবং সে উঠে যায়, সে ঘর দরজা খুলে যায়, কেউ নেই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে, এবং সে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে, এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পাল্টে রাতে আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি। যাই হোক রুবাইয়াত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবাইয়াত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে তাবলিগ টাইপের কিছুর সাথে মিশে সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্নিং ইনটু আ ডিফারেন্ট বায়াসড পারসন, হ্যাঁ মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতে ইতি করতে ওরকম নাই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবাইয়াত যখন আসে তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাতে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যাওয়া অনেক, সে তো আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয় রুবাইয়াত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবাইয়াতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে শুয়ে আছে। রুবাইয়াত রাতটা বেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে, হ্যাঁ মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, মানে ঘেসে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে আসে একটা লাইক শক্ত হয়, সেরকম এসে ওদের খাটের থেকে একটা হাত দূরে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ফিসফিস ক্যাশক্যাশা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ এরকম একটা কথা তাকে বলতেছে, এবং ও কথাটা শুনতেছে। তো রুবাইয়াত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে বায়াস হচ্ছে, এবং অনেক কিছু সে মানে আমল করে, সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ, হ্যাঁ মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি, হ্যাঁ তুমি কিন্তু নিজে কেউ না, জন্মবডি, তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো,
আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করার কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করে দিয়েছি, আমার সন্তান। তো ওই দিন নাকি চলে যায় খস করে, ওখান থেকে আর করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তোর ভাই সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে সে বলছে, তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে। সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার আমি দেখবো। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়াটা পড়ে সে কল করে। সে বলে যে আমাকে একটু ডিস্টার্ব করতেছে এই বাসায়, এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছে, আমাকে অনেক কিছু বলতেছে, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে। এই সময় সে শব্দ পায় যে পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আলো বলে সামনে আসতে, এবং আলোর একটু এদিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা। হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে। তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার ইকে নিয়ে যাব। তোমার দাদা আমার সন্তান কয়েকজন কাটকাইছিল, এবং তাদেরকে সে এখান থেকে বন্দি করে পাঠিয়ে দিচ্ছে। তার দাদা মানে দাদা হচ্ছে পায়াস ছিল না, বলছে আমি তোমার সন্তানের ক্ষতি করবো। সে বলছে তুমি পারবা না, প্রথমত তুমি এটা সম্ভব না, কারণ তুমিও একজনের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ সৃষ্টি, তুমি জানো এটার পানিশমেন্ট কি হয়। আর আমার সন্তানের সাথে তোমার কোনো শত্রুতা নেই, সেটা তুমি আমার দাদার সাথে বুঝতে পারতে কি হয়েছে, আমার সাথে না। যার অন্যায় তার কাছে, তুমি আমারটা পারবা না, আমি আল্লাহর নামে তোমাকে বলছি তুমি চলে যাও। এবং এটাকে রুকিয়া বলে, মানে এই প্রসেসটাকে। এবং সে সাকসেসফুলি কিন্তু রুকিয়া করে, সে করে সাকসেসফুলি এবং নিজেই করে। এটা কিন্তু করা সম্ভব, এও বলছে, এবং আমি নিজেও জানি এটা করা সম্ভব। ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আমি টার্মটাই জানতাম না। এবং তার সাথে সে তর্কে তাকে পরাস্ত করে, সে এবং কিছু সে মানে এরকম আল্লাহর কালাম বলে তাকে শেষ পর্যন্ত ওখান থেকে সরে যেতে বাধ্য করে। সে তার ওয়াইফকে কিছু নিজেই ট্রিটমেন্ট দেয়, এবং তার সন্তান হয় আলহামদুলিল্লাহ, এবং তার সন্তানের কিছুই হয় আলহামদুলিল্লাহ, এবং মানে দে আর সেফ। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। এবং খুবই অদ্ভুত ব্যাপার। আরেকবার ওটা যদি বলতেন, কি বলে এটা? রোকিয়া বলে। আচ্ছা, ওকে। সো আপনারা অনেক নতুন কিছু জানলেন, এবং বাবু ভাই আসলে আমরা অনেক সময় এরকমই হয় যে অনেক নতুন কিছু, অনেক নতুন ধরনের ঘটনা, অনেক নতুন কিছু জানতে পারি এবং শুনতে পারি। তো আজকে চমৎকার একটা ঘটনা উনি শেয়ার করলেন, এবং আজকে কষ্ট করে যে উনি এসেছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন, সেজন্য অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি। বছরের শেষ যে ভূত এফএমটা বাংলা মানে 1424 সালে সেই ভূত এফএম শুনছেন আপনারা, এবং আরো দুজন নতুন অতিথি আছেন যাদের কাছে চমৎকার ঘটনা রয়েছে। সেই ঘটনা শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তারা একেবারেই নতুন, একজন এসেছেন না, সেটা মনে হয় ওনারা এসে পরিচয় দিন। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং তারপরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো। অডিও ক্লিপ শুনে তারপরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাইসুল বলছি। 2012 সালে আমি আপনাকে প্রথম একটি ঘটনা পাঠিয়েছিলাম চট্টগ্রামের। এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আমি ঘটনা পাঠাতে পারিনি। তো আমি আমার দ্বিতীয় ঘটনাটি আজকে আবার পাঠাচ্ছি আপনাদের কাছে। আশা করি লিসেনাররা আমার ঘটনাটি পছন্দ করবেন। ঘটনাটি আর কারোর সঙ্গে ঘটনায়, আমারই ফ্যামিলিতে, আমারই চোখের সামনে, আমারই মেজো বোনের সঙ্গে ঘটা। ঘটনাটা একটু বড়, কিন্তু আমি এই ঘটনাটাকে শর্টকাটে বলার চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। আমি ঢাকার কাজীপাড়ার কোন একটা বাড়িতে থাকি। আমরা থাকতাম 4 তলাতে। আমাদের বাড়ির পাশ থেকেই একটা ফাঁকা জায়গা ছিল, একটা পুকুর ছিল, এবং বাড়ির বিল্ডিং এর গা ঘেঁষে লম্বা লম্বা কিছু দেবদারু গাছ ছিল। ঘটনাটি ঘটে যখন দেবদারু গাছগুলো কেটে ফেলা হয়। তারপর থেকে হঠাৎ করে আমার বোন খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করে। চুপচাপ বসে বসে হাঁটুর মধ্যে মাথা গুজে দুলে দুলে কান্না করা, হাসি করা, এবং খুব অস্বাভাবিক আচরণ করা। এই ঘটনাগুলোর সঙ্গে আমরা আগে অভ্যস্ত ছিলাম, বাট বিপত্তি ঘটে তখন যখন আমার পরীক্ষা খুব সন্নিকটে। আমি রাত 12টা 1টা করে যখন পড়তাম, তখন ঠিক আমার পেছনে ছিল বারান্দা। আমি ড্রয়িং রুমে পড়তাম, বারান্দায় ছিল থাই গ্লাস। ঠিক তখনই এসে জালনায় থাই গ্লাসে কেউ টোকা দিত। 1 বার, 2 বার, 3 বার, বারবার। আর টোকাগুলোর স্টাইল ছিল লাইক আঙুলটা উঁচু করে যখন আমরা জানালার মধ্যে টোকা দিই, ঠিক সেরকমই টোকা, কিন্তু টোকাগুলোর
কিছু সংকেত ছিল, যেমন 3টা 4টা, আর টোকাগুলো শুরু হতো ঠিক রাত 2টা থেকে 3টা পর্যন্ত টোকাগুলো চলতো এবং বারবার চলতো যতক্ষণ পর্যন্ত না আমরা রেসপন্স করি। তা আমি এই টোকাগুলোর সঙ্গে তখন অভ্যস্ত ছিলাম না, বিধায় আমি খুব ভয় পেয়ে যাই এবং প্রথমে ভয় পাই না, প্রথমে আমি টোকার উৎসটা খোঁজা শুরু করি কোত্থেকে আসছে। আর একবার বলে নিই, আমি থাকতাম আমার বোন দুলাভাইয়ের সঙ্গে, তাদের বাড়িতে থেকে লেখাপড়া করতাম। তো আমার দুলাভাই ওই দিন কোনো কারণে বাড়িতে ছিল না। আমি টোকার উৎসগুলো খুঁজে না পেয়ে আমি গিয়ে চেক করি, আমার বোন দেখে দরজা বন্ধ, বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওই দিন রাত্রে বেশিক্ষণ পড়াশোনা না করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক পরদিন সেম টোকা পড়া শুরু হয়, ওই দিন আর দুলাভাই ছিল। তা আমি ওই টোকার আওয়াজ শুনে আমি আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়ি। আমি ওই দিন বেশি রাত পর্যন্ত পড়ি না। ঠিক তার 5 থেকে 10 মিনিট পর আমার দুলাভাই উঠে এসে আমাকে ডাকে যে বাসায় বোধহয় চোর এসছে, আসো, বারান্দার দরজায় টোকা দিচ্ছে। বাট আমাদের দুজনের মাথায় তখন ছিল না যে আমরা থাকি 4 তলার উপর, এইখানে চোর আসা মোটেই সম্ভব না, কারণ আমাদের আশেপাশে বিল্ডিং নেই বললেই চলে। একটা বিল্ডিং আছে, তার সঙ্গে আমাদের বাড়ির দূরত্ব ছিল নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 ফুট, আর সেখানে কোনো কন্ডিশন ছিল না, সুতরাং ওইখান থেকে আসা এক প্রকার অসম্ভবই। আমার দুলাভাই বলে যে আমি ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তুমি বারান্দায় গিয়ে জাস্ট দরজা খুলে দেখো কে আছে। তো যে কথা সেই কাজ, দুজন দুটো লাঠি নিয়ে আমি চলে গেলাম বেডরুমের ভেতর থেকে বারান্দায়। ওই বারান্দাটাই আবার ওই ড্রয়িং রুমে যেখানে বসে পড়তাম সেখান থেকে দেখা যেত। আমার বোন বারবার মানা করছিল যে বারান্দার দরজাটা খোলার দরকার নেই, কিন্তু আমি তখন ওর চেহারা এবং ওর গলার ভয়েস, আমি দুটো দিকেই কর্ণপাত না করে আমি দরজাটা জাস্ট খুলে বারান্দায় গিয়ে একটা চক্কর দিয়ে এসে দেখি যে আসলে বারান্দায় কিছু নেই। আর বারান্দাটার বর্ণনা একটু দিই, বারান্দাটা ছিল ড্রয়িং রুমটা ঠিক যতটা বড়, মাথা পর্যন্ত, এই পাশ থেকে আরো প্রায় 2.5 ফুট 3 ফুট এই রুমের দরজা, এই রুম থেকে যেই দরজাটা গিয়েছে আর কি, আর প্রশস্ত ছিল 3 ফুট। তো এই পর্যন্ত আমি প্রদক্ষিণ করে আস্তে আস্তে যতটা সময় হয়ে গেছে, এসে দেখি আমার বোন সে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যে পরিস্থিতি ছিল সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার বোন ফ্লোর থেকে কমসে কম 1 থেকে 2 হাত উপরে, যদি আমরা সেটা বলি 3 ফুট উপরে ফ্লোর থেকে। ততক্ষণ আমার দুলাভাই ঘরের ভেতর চলে এসে ওই কাণ্ড দেখে সেও ভয় থরথর করে কাঁপা শুরু করছে। আমিও এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়ি যে কি হচ্ছে। আমার দুলাভাই যখন আমার হাত চেপে ধরে বলে যে কি হচ্ছে, সে তাকে স্বাভাবিক করার জন্য আমি নিজে থেকেই অন্তরের ভেতর থেকে ভয় কাজ করতেছে, কিন্তু মুখের মধ্যে খুব জোরে একটা আওয়াজ করি যে নিচে রাখ, এরকম একটা আওয়াজ করি। তখন আমার বোন ওই ভাসমান অবস্থায় বলতেছিল যে তোদের প্রত্যেকটাকে আমি মেরে ফেলবো, আমার কথা কেন শুনলি না, দরজাটা কেন খুললি। তো এইরকম অবস্থা দেখে আবার চিৎকার করি যে নিচে রাখ। ঠিক তৎক্ষণাৎ ওই ভাসমান অবস্থায় বিছানায় পড়ে যায়, পড়েই সেন্সলেস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা, ওর বাচ্চাটা বয়স ছিল তখন 1.5 বছরের মতো, এবং বাচ্চাটা এতটাই চঞ্চল ছিল যে ঘুমিয়ে গেলে সে বিছানার এই পার ও পার এবং মানে খুব চঞ্চলতার মধ্যে থাকতো আর কি। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন ওর ঘুম থেকে জেগে যায়, আর জেগে গিয়ে সে খুব শান্ত বাচ্চার মতো শুয়ে শুয়ে শুধু দেখলো, কোনো কথা নেই, বাচ্চা নেই। আমরা এই ঘটনা দেখার পরে আমরা খুব ভয়ে আমি আমার মাকে ফোন করি, পরদিন ফোন করে ঘটনা সব বলার পর আমার মা আমার ফাদারকে নিয়ে ঢাকায় চলে আসে, দেরি না করে ঢাকায় চলে আসে। তখন আমি একটু স্বস্তি বোধ করি। এখন আমার পড়াশোনার মাত্রাটা একটু বেড়ে যায়, যেহেতু আমার আসছে। মাকে জাস্ট আমি ড্রয়িং রুমে একটা সোফার পরে শুয়ে রেখে আমি পড়তে থাকি, আমার ফাদার আমার রুমে গিয়ে শুয়ে থাকে। মোটামুটি ঘরের ভিতর লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, আমাদের মনে সাহস সঞ্চার হয়েছে। তো ঠিক যেই সময় ডিস্টারবেন্সটা শুরু হয়, ঠিক সেই সময় শুরু হয়ে গেল 2টা থেকে 3টার মধ্যে আর কি নক করা শুরু হয়। তখন আমার মাকে বললাম, আমার মা বললো যে তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে পড়ো। সে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুটো দিয়ে ঘর চতুর্দিকে বন্ধ করে, কিন্তু কোনোটা হচ্ছে না। এর মধ্যে একদিন আমাদের বাড়ির মালিকের যে ড্রাইভার, সে আবার ছাদে থাকতো, সে সকালবেলা আমাকে দেখে বলছে, মামা কাজ ছেড়ে চলে আসছি। পরে বললাম কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন চলে আসছি। তো স্যার আপনাকে একটা কথা বলি, এটা কাউকে বলার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন। আমি গতকাল ছাদে যখন শুয়েছিলাম, মানে ছাদে ওনাকে ছোট্ট একটা জায়গার মধ্যে 4-5 ফুট থেকে 6 ফুট একটা জায়গায় স্কোয়ার করে নিয়ে ওনাকে একটা রুম করে দেওয়া হয়, জাস্ট উনি একাই থাকতে পারবে এইরকম। তো উনি নাকি আরেকটা 3টার দিকে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি আবার একটা নেশা করতো, নেশাটা হচ্ছে গুল ব্যবহার করতো উনি। তো মুখে গুল দিয়ে উনি থুতু ফেলার জন্য ছোট একটা ভেন্টিলেটার, বাথরুমে যখন ভেন্টিলেটার থাকে ওরকম একটা ভেন্টিলেটার দিয়ে ওরা একটা জালনা করা ছিল, ওটা খুলে উনি থুতু ফেলতে যায়। তখন দেখে উনি দেখছে নাকি একজন মানুষ হাঁটতেছে, কিন্তু তার অবয়বটা এমন যে তার কোনো মাথা নেই, এবং সে ওইটা দেখে ওই অবস্থাতে জানলাটা জাস্ট লাগিয়ে দিয়ে ভেতরে উনি এক প্রকার গুটি ছুটি মেরে খুব ভয়ে ওখানে রাতটা অতিবাহিত করে ভোর হলেই সে বাড়ি এলাকা বলে এরকম চলে যাবে। আমি এই অবস্থা। এর মাঝে ঘটনা ঘটতেছে, আরো অনেক ঘটনা ঘটতেছে, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। যাই হোক, তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে এরকম যে আমরা সবাই শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার মা শুয়ে আছে পাশে। আমার ফাদার তখন উনি স্মোকিং করতেন, তো উনি জানলার কাছে বসে রুমে বিছানায় কর্নারে বসে আমি সিগারেট খাচ্ছিলাম, জানলার বাইরে হাতটা বের করে দিয়ে। এর মধ্যে উনি খেয়াল করেন যে খুব জোরে একটা বাতাসের ধাপটা জানলায় এসে লাগলো এবং বাতাসটা ভেতরে ঢুকে কোন একটা অভাবে হয়ে হেঁটে চলে যাচ্ছিল। তো আমার ফাদার এটাতে ওই অভাবটাকে ফলো করেন। ফলো করতে করতে গিয়ে দেখেন আমার বোনের দরজায় গিয়ে অভাবটা মিলিয়ে যায়, এবং উনি ওই দিন রাত্রে খুব ভয় পেয়ে যান, কাউকে কিছু বলেন না। পরদিন সকালে বলেন যে আমাদের এইটাই
এরকম কোনো কিছুতে হবে না, এটাতে কোনো একটা হুজুর লাগবে বা ঘর বন্ধ দেওয়া দরকার। আবার ঠিক যেদিন আব্বা এই ঘটনা বলছে তারপর ওই দিনই সন্ধ্যায় যখন আমার দুলাভাই বাড়িতে আসেন, ঠিক উঠতে পথে বাড়িওয়ালা থাকতো 3 তলা, তো ওনার বাচ্চাটাকে সিঁড়ির ঘরে বসে খাওয়াচ্ছিলেন রাত 8টার দিকে। তুমি যখন সিঁড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে চলে, তখন বাচ্চাটাকে দেখে উনি মানে কি খবর বাবু, কেমন আছো, এরকম ইয়ে করে, তখন বাচ্চাটা খুব ভয় পেয়ে যায় এবং এই ভয় পাওয়াতে বাচ্চাটাকে প্রচুর জ্বর চলে আসে। তারা একটা হুজুর ডাকে, হুজুরটা বংশাল থেকে কোথা থেকে আসে হুজুরটা, তো হুজুরটা আসাতে যখন বাচ্চার জ্বর, তারপরে ওই ড্রাইভার উপরে এটা দেখলো, তো আমিও হুজুরকে বললাম যে আপনি আমার বাসায় একটু আসবেন, আমার বোনের কিছু প্রবলেম হচ্ছে। তো হুজুর গেল, তো এখানে একটা ইনসিডেন্ট ঘটে। হুজুর যাওয়ার পরে আমাকে বলে যে একটা শলার ঝাড়ু লাগবে, মানে যেটা নারকেলের পাতা থেকে যে ঝাড়ুটা হয়, শলার ঝাড়ু লাগবে আর একটু তাড়ি লাগবে, কালো সুতা যেটাকে বলি আমরা। আমি যে কথা সেই কাজ ব্যবস্থা করে দিলাম। তো হুজুর আমাকে বললো যে আপনি ঘরে আসবেন না, ওনার হাজবেন্ডকে পাঠান। আমি বললাম দেখেন ওনার হাজবেন্ড না, আমাকেই ডাকেন, কারণ আমি যতটা ইয়ে করতে পারবো উনি ততটা আপনাকে সহযোগিতা করতে পারবে না। বলছে না, এখানে হাজবেন্ডকেই লাগবে। ঠিক আছে, হাজবেন্ডকে নেন। আমাকে রুমে ঢুকতে দিল না, আমি ড্রয়িং রুমে বসাচ্ছিলাম সোফায়, কারণ আমি জানি কিছু একটা ঘটবে। তো হুজুর যখন ওনার গায়ে ছিল পরে পরে ফু দিচ্ছিল আর দুলাভাইকে বলছিল যে আপনি ঝাড়ু দিয়ে গায়ে গুলা দিবেন, আগা মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত গুলা থাকবেন। আর হুজুর ফু দিয়ে তাকে গিরা দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার বোন ঠিক বাহুবলীর মতো উঠে হুজুরকে কলারটা ধরে হাত দিয়ে উঁচু করে আলমারি মাথায় উঠে ফেলবে এরকম করে। হুজুর তো কোনো মতে ছাড়াই ছুড়ায় এখান থেকে পালায়, যে বাড়িওয়ালার ঘরে গিয়ে ঢুকলো, গিয়ে এবার বাড়িওয়ালাকে সব বলে দিল যে প্রবলেম ওনার মধ্যে, এর থেকে প্রবলেম হচ্ছে। আমি আবার গেলাম হুজুরকে বললাম যে কি অবস্থা। তো হুজুর বলছে যে আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার সঙ্গে আজকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নেই, তবে আমি একটা তাবিজ পাঠিয়ে দিব আপনাকে। যাই হোক, পরবর্তী উনি সেই তাবিজ আর পাঠায় নেই। প্রবলেম আরো প্রকোপ হতে শুরু করলো। আশেপাশে ভাড়াটিয়ারা খুব ভয়ে তটস্থ থাকতো, তো মোটামুটি ধরে নিল যে আমাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে। তো আমি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিলাম আমরা চলে যাবো। বাড়িওয়ালা খুব খুশি। যাই হোক, পরে আমি প্রবলেম সলভ করলাম। আমি ওকে খুলনায় কোনো এক ভালো কামেলের কাছে নিয়ে উনি প্রবলেম সলভ করে দিল। বাট প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বোনের যেটা ছিল ছোটবেলা থেকে, ও যখন অনেক ছোট, লাইক 7-8 বছর বয়স, তখন থেকে প্রবলেমটার সূত্রপাত হয় আমাদের বাড়ি অ্যাকচুয়ালি খুলনাতে। আমাদের বাড়ি ছিল টিভি ওয়ান্ডার রোডে, সেই বাড়িটা এখনো আছে। আমাদের বাড়ির পাশে ছিল এক হুজুরের বাড়ি, সেই হুজুরের ওয়াইফের সঙ্গে ছিল নেরামোট অনেকগুলা জিন, যতটুকু শুনেছি। তারপর এখান থেকে নোয়াপাড়া পীর সাহেব যখন আসছিলেন ওনার এই জিনগুলো ছাড়ানোর জন্য, তখন আমার বোন আমাকে কোলে করে নিয়ে ওই জিন ছাড়ানো দেখতে যাচ্ছিলেন। তারপর থেকেও এটা দ্বারা প্রভাবিত, অনেকদিন হসপিটালেও ছিল। আর মোটামুটি এখন আমার বোন পুরোটাই স্বাভাবিক, এইরকম কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই, আমার ঘটনা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। এখন আমাদের সঙ্গে একদম নতুন একজন অতিথি আছেন যিনি আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আমিনুর রহমান, জি, গুলশান থেকে এসেছি। ওকে ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। জি, আসলে ভাই ঘটনাটা বলতে গেলে আমার গ্রামের কথা বলতেই হয়। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা চন্দনগাছি গ্রাম। আসলে ভাইয়া, আমার গ্রামের বাড়িটা সম্পূর্ণ একটা ভর্তি। আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে ঘুমাইতাম না। কেন ঘুমাতেন না? তখন আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, আমার বাড়ির চারপাশে বাঁশের ঝাড় ছিল, ইভেন্ট এখনো আছে। আচ্ছা, বাড়ির চারপাশে পুষ্কুনি আছে। টোটালি আমার কাছে ভৌতিক মনে হয় আমার বাড়িটাকে, একটা ভৌতিক পরিবেশের মধ্যে। জি ভাইয়া, যার কারণে আমি ঘুমাইতাম না। আচ্ছা, আমি 8-10 বছর তারও বেশি হবে এতদিন ধরে আমার বাড়িতে ঘুমাই না। আম্মু প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ পড়ার পর আমাকে খাবার খেতে দেয়। আমি সন্ধ্যা থাকতেই আমার বাড়ি থেকে খাবার খেয়ে আমার চাচার বাড়িতে ঘুমাইতে যেতাম। আচ্ছা, আমার যেটা দাদুর বাড়ি ছিল ওখানে ঘুমাতে যেতাম। তো প্রত্যেক দিনের মতো একই অবস্থা। আম্মু মাগরিবের নামাজ পড়ছে, আমার ভাইয়া ভাবি তাদের রুমে শোয়া, আমার আব্বু আমি আর আমার মেজো ভাই আমাদের অন্য রুমে, যে ঘরে আম্মু নামাজ পড়ছে। আচ্ছা, আমার ভাইয়া ভাবি যে ঘরে শোয়া, ওই ঘরে হঠাৎ করে টিনের ঢেউয়ের মধ্যে যে আঁচড় কাটতে যে একটা শব্দ হয়, ওই শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমরাও শুনতেছি অন্য ঘর থেকে। ভাইয়া ভাবি যে ঘরে, ওই ঘরে আর কি শব্দটা হচ্ছে। আচ্ছা, লাগাতার 4-5 বার হওয়ার পরে হয়তো ভাইয়া মনে করেছে যে আমি হয়তো তাদের সঙ্গে দুষ্টমি করছি। যে ভাইয়া আব্বুকে উদ্দেশ্য করে বলছে, আব্বু আমিনুর তো আমার ঘরে এরকম দাগ কাটছে, শব্দ করছে, ওর ভাবি তো ভয় পাচ্ছে, আপনি ওকে কিছু বলেন। তো আব্বু তখন বাইরে বের হয়ে ওকে বলে যে ও তো আমাদের এখানে বসা, ও তো তোমার ওখানে যাবে কেন, আমাদের সঙ্গে বসা, দেখো খাটে বসা। তখন এই কথা বলছে, তখন আরো একটা জোরে শব্দ হয়েছে। তখন ভাইয়া আর ভাবি অনেক ভয় পাইছে। ভয় পেয়ে আমরা যে ঘরে ছিলাম ওই ঘরে দৌড়ে চলে আসছে। দরজা খোলাই ছিল, খুলেই চলে আসছে। তখন ওরা যখন আসছে আমাদের ঘরে ভাইয়া, তখন আমাদের ঘরেই তখন ওই শব্দটা শুরু হলো। আগে ছিল না, আগে যখন ওরা ওদের ঘরে ছিল ভাইয়া, তখন ওদের ঘরেই শব্দটা হয়েছিল। আমাদের ঘরে যখন আসলো তখন ওই শব্দটা আবার এই ঘরে শুরু হয়ে গেল। ইভেন্ট ওরা যেই সোজা বসা ছিল, যে খাটে বসা ছিল, তাদের বরাবর ওই খাটে এই শব্দটা শুরু হয়ে গেল। আচ্ছা, এটা শুরু হওয়ার পরে আমার আব্বু অনেক সাহসী ছিল বলতেই হবে। জি, আমার আব্বু, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি ছিল না তখন আমাদের বাড়িতে, আব্বু টর্চ লাইট নিয়ে
ঘরের বাইরে বের হয়, বের হয়ে লাইট এদিক ওদিক মুভ করে দেখে কেউ নেই। পরে আব্বু তখন বলছিল যে দেখ, মানে ওকে উদ্দেশ্য করে বলছিল যে দেখ, ছোট ছোট ছেলেরা বাড়িতে থাকে, ওদের উপর এমন ভয় না দেখাতেই পারিস, যদি পারোস তাহলে আমার সঙ্গে এমন কিছু দেখা, কত সাহস করে আমি দেখবো। এরকম হওয়ার পরে আব্বু এরকম বলে চলে আসে। আমরা রাতের খাবার খাই, রাতের খাবার খেয়ে আমরা সেদিন আর কেউ আলাদা ঘরে ঘুমানোর মতো কোনো সাহস পেলাম না। এবার আমি যে আমার চাচার বাড়িতে যাবো, আমি সেই সাহসটা আমার হলো না। আমরা সবাই একই ঘরে ঘুমিয়ে থাকলাম। মাঝরাতে আব্বু ঘর থেকে বাইরে বের হবে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য। যখন আব্বু ঘরের দরজার একটা পাল্লা যখন খুলে দেখে যে আমাদের যে ঘরটা ছিল, অর্থাৎ যেটাতে ভাই আর ভাবি শোয়া ছিল, ওই ঘরের চাল বরাবর সে হাত চালের উপরে দিয়ে পায়ের উপরে আর একটা পা তুলে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি ছিল, কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আব্বু এটা দেখে দরজাটা আস্তে করে খুলে আমাদের ঘরের পিছন দিয়ে গেল। গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আব্বু, জড়িয়ে ধরে আমাদের ঘরের পেছনে তার সঙ্গে গড়াগড়ি শুরু হয়। তখন আব্বু আমাদেরকে ডাকে, আমাদেরকে বলতেছে তোমরা আসো, ওকে ধরছি। পরে আমরা সবাই যাই ঘরের পেছনে গিয়ে দেখি আব্বু একে একে গড়াগড়ি করছে। আব্বু তার হাত বুকের ভিতরে নিয়ে গড়াগড়ি করছে। তা আমরা কাউকে দেখতে পাই না, আব্বু গড়াগড়ি করছে। তো ওখানে লাউ গাছ ছিল আমাদের, দেখে এক পর্যায়ে লাউ গাছ মাটিতে মিশে আছে, আব্বুর শরীরে অনেক মাটি হয়ে, তারপরে লাউ গাছের পাতাগুলো সেগুলো আব্বুর গায়ে। পর আমরা সবাই আব্বুকে নিয়ে আসলাম, নিয়ে এসে লাইট জ্বালিয়ে দেখলাম, ক্রস মেরে দেখলাম যে আব্বুর গায়ে অনেক মাটি। আব্বুকে জিজ্ঞেস করলাম, তখন আব্বু বলছিল যে ওর গা দিয়ে নাকি অনেক গন্ধ, কিছুটা মাছের যে আঁশ জাতীয় আছে, মাছের মতো আর কি গন্ধ। তো তখন আম্মু ছুড়া পরে আব্বুকে ফু দিল, আমরা আব্বুকে নিয়ে শোয়াই দিলাম, পরে শুইল। তখন ওই রাত্রেই আব্বুকে স্বপ্নে দেখেছিল যে তুই কাজটা ভালো করলি না, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, তুই কাজটা ভালো করলি না, তোকে আমি দেখে নিব। এক পর্যায়ে এরকম বলছে, বলার পর আব্বুর ওই দিন থেকেই আব্বু একটু অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে আব্বু অসুস্থ হওয়ার পরে আমরা পরে 3-4 দিন পরে আব্বু অসুস্থ হয়ে যায়, অসুখ ভালো হয় না, ডাক্তারের ট্রিটমেন্ট করাই, বাট অসুখ ভালো হয় না। আমরা কবিরাজের কাছে যাই, কবিরাজ নিয়ে আসি আমাদের বাড়িতে। আব্বুর জন্য যখন কবিরাজ নিয়ে আসি, তখন রাসেল ভাইয়া ওই কবিরাজের সঙ্গে আর একজন লোক ছিল, কবিরাজের সঙ্গে হাজির করতে গেলে আরেকজন তুলারাশি লোক লাগবে। তা আমাদের ফ্যামিলিতে একমাত্র আমার আব্বুরই ছিল তুলারাশি, আমাদের কারো তুলারাশি ছিল না যেহেতু। তখন কবিরাজের সঙ্গে আর একটা লোক আসে, তো ওই লোকের সঙ্গে দাগ কেটে ওই লোকের উপরে হাজির করা হয়। হাজির করলে কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে তুই এখানে কিভাবে এসেছিস, কিভাবে আসলি, আর ওদের সাথে এমন কেন করছিস। আর আমার আব্বুর কথা বলে যে তার অসুস্থ হওয়ার কারণ কি, তুই কি এখান থেকে যাবি কিনা। পরে কবিরাজ ওকে জিজ্ঞেস করে ও অ্যান্সারের উত্তর দেয় যে আমি এখান থেকে যাব না, ওই আমার সাথে মারামারি করেছে, আমাকে দেখা দিচ্ছে, ওর এত বড় সাহস, ওই দিন যদি ওর ছেলেদের না ডাকতো তাহলেও ওই দিনকে ওর আমি শেষ করে দিতাম, এমন কিছু বলে। পরে কবিরাজ অনেকবার জিজ্ঞেস করার পরে ওই শিকার যায়, পরে বলছে যে ঠিক আছে আমি যাবো, তবে আমি কিছু জিনিস চাইবো, যদি ওরা আমাকে জিনিসটা দেয় তাহলে আমি চলে যাবো। আচ্ছা। পরে বলছে যে কি চাস, পরে ওরা বলছে যে আমি কারো জীবনের পরিবর্তে আরেকটা জীবন দিতে হবে, যদি দেয় তাহলে আমি যাবো। পরে ওরা বলছে যে কি চাস তুই বল। পরে বলছে যে আমাকে অমাবস্যা রাত্রে এক জোড়া খাসি দিতে হবে। আচ্ছা। পরে কবিরাজ তো মানে বলছে যে ও যা চাইবে যদি শিকার যায় সেটা নাকি দিতে হয়, না দিলে পরবর্তীতে তারা ক্ষতি করে। পরে ও বলছে যে এক জোড়া খাসি দিতে, কবিরা শিকার যায়নি। শেষ মুহূর্তে এরকম বলতে বলতে ভাইয়া এক জোড়া মোরগের কথা হয়েছিল, যে এক জোড়া মোরগ দিবে, তা মোরগটা দিতে হবে আমাদের এলাকায় মৌপুর নামে একটা ব্রিজ আছে ভাইয়া, ব্রিজটা অনেক ভয়ঙ্কর, চারপাশে একটা শ্মশান ঘাট আছে, ব্রিজের ওখানে শ্মশান ঘাট, ওখানে নাকি রাত্রেবেলা নিয়ে মোরগ দুটো দিতে হবে। যাই হোক, উনি বলছিল মাঝরাতে দিতে, বাট আমরা মাঝরাতে শিকার যাইনি, সন্ধ্যার পরে দিতে বলছে, আমরা শিকার গিয়েছি, সন্ধ্যার পরেই দিব। আমরা যেদিন কবিরাজকে হাজির করাই আমাদের বাড়িতে, ওদিনকে শুক্রবার ছিল। পরে কবিরাজ বলছে আমরা মোরগ দিব, বাট তুই যে যাবি তার প্রমাণ কি, আমাদের তো একটা কিছু দেখা দিতে হবে যে তুই চলে যাচ্ছিস। জি জি। পরে ও বলছে ঠিক আছে তোরা কি চাস, কিভাবে প্রমাণ চাস। পরে কবিরাজ তখন বলছিল আমরা প্রমাণ চাই এভাবেই যে আমাদের এখানে কলসি আছে, টিনের যে কলসিগুলো প্রায় 25-30 লিটার পানি ধরে, ওই কলসিগুলোতে তুই এই কলসি ভর্তি পানি যদি তুই নিয়ে যদি অন্য কোথাও ফেলে দিস তাহলে মনে করবো যে তুই চলে গেছিস, ওইগুলো আমরা দিয়ে দিব, সমস্যা নেই। পরে বলছি ঠিক আছে। পরে ভাইয়া আমরা কলসি ভরে পানি নিয়ে আসলাম, পানি এনে ওর কাছে গেলাম, ওর যে শর্ত ছিল ওগুলো আমি শিখাই গেলাম যে মোরগ আমরা দিব। পরে কলসির মুখে নিয়ে একদম দাঁতের সাথে লাগিয়ে, কলসি ধরে দাঁতের সাথে লাগিয়ে
অন্য একটা মানে আমাদের যে সীমানা আছে, আমাদের সীমানা থেকে অন্য সীমানাতে ফেলে চলে গেল। তখন কবিরাজ ওখানে সেন্সলেস হয়ে যায়। আমি কবিরাজের সঙ্গে যার সঙ্গে হাজির করেছিল ওখানে সেন্সলেস হয়ে পড়ে থাকে। পরে কবিরাজ আমাদের ওর জ্ঞান ট্যান ফেরার পর আমাদের বলতেছে ঠিক আছে, তাহলে এটা শিকারে যে গেছেন আপনারা এটা দিতে হবে। তো বলছি ঠিক আছে। আগামী আপনার বুধবার শুক্রবারে যত ঘটনাটা ছিল, আমাদের ওখানে বুধবারে হাটের দিন সোহাগপুর হাট। তো বুধবারে আমি নিজে গিয়ে হাটে থেকে এক জোড়া মোরগ কিনি। তো বউ বলেছিল মোরগের সাইজ যেন ছোট না হয়, বড় হতে হবে। আমি দেখে দেখে বড় এক জোড়া মোরগ কিনি। মোরগ কিনে কবিরাজকে ফোন করি, কবিরাজ আসে। আমার সঙ্গে আমার এলাকার ছোট ভাই ছিল আলামিন, আমার এক ফ্রেন্ড ছিল রহমান। আমরা দুজন আর কবিরাজ, মোট আমরা 4 জন আর কি। ওখানে যাই, গিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আর আসলে ভাই সন্ধ্যা হলে ওখানে সর্ষে ক্ষেত আছে, আপনার সন্ধ্যার পরে কোনো লোকই থাকে না ব্রিজের ওখানে। যদি রানিং কোনো মোটরসাইকেল বা কোনো গাড়িতে যদি হয় তাহলে হেঁটে কোনো লোক যাওয়ার কোনো সাহস নেই মৌপুর ব্রিজে, এখনো একই অবস্থা, কেউ যায় না। ঠিক আমরা সর্ষে ক্ষেতের মিডলে গেলাম, গিয়ে ওখানে বসলাম। আমরা গোল করে বসে মাঝখানে আছে ভাই, আমরা মোরগটার পা বাঁধা, পাখনা বাঁধা আছে, 2টা মোরগ একসঙ্গে রাখলাম। ওখানে কবিরাজের সঙ্গে হাজির করা হলো। আসিফ ভাই কবিরাজের সঙ্গে হাজির করার সঙ্গে সঙ্গে আমরা যে দেখলাম অটোমেটিক আপনি মোরগের ভেতর থেকে আস্তে আস্তে করে ব্লাড বের হচ্ছে। একটা মোরগের ভেতর থেকে ব্লাড বের হচ্ছে, আস্তে 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 ব্লাড বের হয়ে একটা মোরগ ওখানেই মারা যায়। ওখানে মারা যায়। পরবর্তীতে যখন মোরগটা মারা যায় তখন উনি আর কি বলে যে এটা একটা এখানে হয়েছে আর একটা এখানে হবে না, আমাদের ওখানে একটা ব্রিজ আছে, কাটনার ব্রিজ যেটা বলে উল্লাপাড়া থানার মধ্যে মেবি, এটা ওখানে দিতে হবে। আমাদেরকে বলে গেছে, তখন তো কবিরাজের সঙ্গে হাজির, তো আমরা কিছু বলি নাই, চলে গেছে উনি। পরে কবিরাজ যখন স্বাভাবিক আসছে তখন আমাদের বলছে একটা যেহেতু এখানে হয়ে গেছে বাকিটা কি। পরে বলছি যে ভাইয়া যাওয়ার সময় থেকে এটা বলে গেছে একটা এখানে হয়ে গেছে, এটা তো এখানে হবে না, এটা আর একটা যে ব্রিজ আছে ওখানে নিতে বলছে। তো বলছে ঠিক আছে আপনারা শিকার গেছেন, বলছে আমরা কিছু বলি নাই, ওখানে যেতে বলছে, যেহেতু বলছে ওখানে দিতে হবে, তাছাড়া হবে না। পরবর্তীতে কবিরাজ বলে ঠিক আছে চলেন। পরে আমরা তো যেতে ভয় পেলাম, ওখানে প্রায় 8:30 9টার মতো বেজে গেছে। আমরা যে ঘাটে ব্রিজের ওখানে যাব, ওখানে বছরে আপনার এমনি অটোমেটিক্যালি আপনার 8 জন 10 জন লোক এমনি মারা যায়। কেউ গোসল করতে গেছে, ওঠে না, হয়তো টেনে কাটা পড়ে মরে মারা যায়, এমন রেকর্ড আছে প্রত্যেক বছরই। ওখানে ব্রিজের নিচে প্রায় 9টার মতো বাজে, 9টা বা 10টা এমন হয়ে গেছে। আমরা ওখানে গেলাম ব্রিজের নিচে পাথর ফেলানো আছে। আমরা গেলাম 4 জন, গিয়ে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সেম আমরা গোল হয়ে বসলাম। গোল হয়ে বসার পরে মোরগটা মাঝখানে রাখলাম, একটা মোরগ রাখার পরে আর আসিফ ভাই ওই সেম একই অবস্থা কবিরাজের সঙ্গে হাজির করলো। হাজির করার সাথে সাথে ওই মোরগটারও একই অবস্থা, মোরগের ভেতর থেকে আস্তে আস্তে ব্লাড বের হচ্ছে। ব্লাড বের হয়ে মোরগটা ওখানে মারা যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবিরাজের তখন ওই ওখানে যা যখন ওই মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে কবিরাজের তখন স্বাভাবিক আসার পরে কবিরাজ বলতেছে ঠিক আছে কেউ পেছনের দিকে তাকাবেন না, পেছনের দিকে তাকাইলে হয়তো প্রবলেম করতে পারে। তো আমরা কেউ পেছনের দিকে তাকাই না। ওখান থেকে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। পরে আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর রাসেল ভাই পরবর্তীতে আমাদের বাড়িতে ওই টিনের শব্দটা হয়তো হয়নি, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়িতে উপর থেকে টিনের চালে ঢিল মারে লাগাতার। আমি রিসেন্ট বাড়িতে গিয়েছিলাম, তখন একই পজিশনে পড়েছি। আপনি এখন আপনার বাড়িতে ঘুমান না? এখন আমি আমার বাড়িতে ঘুমাই না, ইভেন আমি ঘুমানোর সাহসও পাই না। এটা আমার আম্মু অল টাইম বাড়িতেই থাকে, আম্মু কোনো ভয় পায় না, ওনার কোনো সমস্যা হয় না? না, আম্মুর কোনো সমস্যা হয় না। আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন তাহাজ্জুদের নামাজও পড়ে, আম্মুর কোনো সমস্যা হয় না। আম্মু বলে যে আমাদের এখানে আছে, আমাদের ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে থাকে, আম্মু তাহাজ্জুদের নামাজ পড়ে, আম্মু এটা দেখে। বাট আম্মু আমাদেরকে কখনোই বলে না যে এটা আছে। বাট আমি কখনো এগুলো ফেস হইনি, একবার হয়েছিলাম। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদেরও পুরো ঘটনাটা শুনে অনেক বেশি ভালো লেগেছে। আমি মাঝখানে উনি পুরোটা সময়ই বলেছেন, তো আশা করছি আপনারা অনেক খুশি হয়েছেন। এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পরে আমরা চলে যাব আবারও আরেকটা ঘটনায়। আমাদের আরো একজন নতুন অতিথি আছেন তার কাছে। হাই ডিয়ার লিসনার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি শাকির, এসছি মাতুয়াল যাত্রাবাড়ি থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমার আম্মুর লাইফে ঘটে যাওয়া। আমার যখন জন্ম হয়নি, দ্যাট মিনস আমার বড় ভাই যখন ছিল তখন সময় এই ঘটনাটা ঘটে যাওয়া। আমার আব্বু যখন গ্রামে ছিল এক সময় আমার জন্মের আগে, তখন রাত অ্যারাউন্ড 11টা হবে। আপনার আমার আম্মু সহ একটা জায়গায় গেছিল, ওই জায়গা থেকে আসতেছিল ওনারা। তো আসার পথে একটা জায়গা আছে, ওই জায়গাটা আসলে একটু ভালো না, সবাই বলে ওটা আপনার ওই জায়গায় 3টা কবর আছে একসাথে। তো ওই জায়গায় আসার সময় আমার কিছু একটা দেখে কবর ওইদিকে, তো আমার বুঝে নাই, হয়তো ভাবছে যে অন্ধকারে আদাই হবে, ডার্ক। তো উনারা বাসাতে আসে, আসার পরে কোনো প্রবলেম হয় না।
দেন আপনার রাতে যখন আসছে কিছুক্ষণ পর আমার আব্বু বাহিরে যায়, যাওয়ার পর আমার আম্মু বাসায় আপনার কোনো কারণ ছাড়াই হঠাৎ কান্না করা শুরু করে, অধরে কান্না যাকে বলে। তো আমার নানু ছিল বাসার মধ্যে, মামাও ছিল। তো ওনারা যতই জিজ্ঞাসা করে যে কেন কাঁদতেছো, কি হয়েছে, উনি কিছুই বলে না, জাস্ট কাঁদতেছে আর হাত দিয়ে একটু ইশারা করতেছে উপরের দিকে কিছু একটা। ওনারা উপরে তাকাচ্ছে কিন্তু ওনারা দেখতেছে রূপ হয়ে যাবে, ওই কিছুই নেই। তো কিছুক্ষণ পর আর কি ওনার কান্নার ইয়েটা বেড়ে গেছে, বাইরে হঠাৎই ঝড় হওয়ার কথা না কিন্তু অনেক বাতাস হইতেছে। তো তখন আমার মামা কিছুটা হয়তো আন্দাজ করে যে কিছু একটা মেবি হয়েছে, যে ওর কিছু একটা মেবি ধরছে এই জন্য। তো আমার মামা হাফেজ ছিল আপনার বলি, তো উনি আমার আম্মুর হাতে ধরে, কানি আঙ্গুলটা ধরে, অনেক জোরে ধরে। প্রথম ফার্স্টে আসতে ধরলে কিন্তু কিছু হয় না, যখন জোরে চেপে ধরে তখনই আপনার হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠে আমার আম্মু। ওনার ভয়েসটা মানে পুরাই চেঞ্জ, মনে হয় মানে মহিলা না পুরুষ কণ্ঠ, কিন্তু মানে ভয়ানক প্রচন্ড। তো উনি বলে যে ছেড়ে দিতে, আমার হাতটা অনেক ব্যথা পেতেছে, উনি ছেড়ে দিতে বলতেছে। তো পরে আমার মামা বলে যে তুই কোন জায়গা থেকে আসছিস, কেন আমার বোনটা ধরছিস? তো উনি বলতেছে যে আমি ওই জায়গা থেকে আসছি, 3টা কবর ওই জায়গা থেকে আসছি, আমি ওরা ছাড়বো না, যাওয়ার সময় আমি দেখছি ওকে খুব ভালো লাগছে আমার, ওরা আমি নিয়ে যাবো। আচ্ছা। তো আমার মামা তো বলে যে না, নেওয়া যাবে না ওকে, তুই ওকে ছেড়ে দে, আর তোরা জিন জাতি, তোরা মানুষ, এটা করা যায় না, সম্ভব না, এটা পসিবল না। তো কিছুক্ষণ পর আমার আম্মু অসম্ভব মানে শক্তি সরে চলে আসে, উনি আমার মামাকে এক ঝটকা দিয়ে মানে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে। তো আলটিমেটলি উনি ঘরের দরজাটা খুলে ফেলে, তো বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার মামা জড়ায় ধরে, যাইতে দেয় না। তো কিছুক্ষণ পর আমার নানু ছিল ওই জায়গায়, খেয়াল করলো যে আর কি আপনার আমার আম্মুর শরীর থেকে কিছু একটা মানে কালো ডার্ক টাইপের ছায়া টাইপের কিছু একটা বের হয়ে গেছে, আর ওইটা আপনার মানে বাইরে গিয়ে মানে উঠোনের মধ্যে একটা বিড়ালের শ্যাডো, ব্ল্যাক একটা বিড়ালের শ্যাডো ধারণ করছে। তারপর আপনার ওইটা চলে গেছে, ওই দিন আর কিছু হয়নি। তো আমার আম্মু যখন সেন্স ফিরে, তো উনি বলে যে কি হয়েছে, তোমরা এরকম করতেছিল না, আমার তো কিছুই হয়নি। তো ওনারা তো বলতেছে যে না না এটা হয়েছে, ওনার কিছুই মনে ছিল না। তো এরপর থেকে আসলে প্রবলেম গুলো স্টার্ট হয় ওনার। তো অনেক সময় দেখা যেত ওনার বোবা ভূতে ধরতো রাতের বেলা, তো প্রচন্ড কষ্ট পেত উনি, কিন্তু কিছু করতে পারতো না। তো যখন আর কি আপনার কেউ হয়তো আর দেখতেছে যে উনি গোগাইতেছে বা কিছু করতেছে, তখন জাগালে তারপর উনি বলতো যে এটা হয়েছে। তো এরপর অনেকদিন এই প্রবলেমটা হইতেছে ওনার। অনেক হুজুর দেখেছে রাস্তাটা, আমাদের ওইদিকে কি চাঁদপুরের একটা বড় হুজুর ছিল, তো ওনারও আনছে কয়েকবার। তো আনার পরে উনি কুণ্ডলি দিচ্ছে উঠানের মধ্যে দিনের বেলায়, তো দিয়ে যার মধ্যে বসানোর পরে অনেক ট্রিটমেন্ট করছে, এইভাবে অনেকদিন চলছে, কিন্তু তাও ভালো হয়নি। এরপর একদিন রাতের বেলা রাসূলুল্লাহ এই ঘটনাটা মানে বলতে আমারই যেন কেমন লাগতেছে, উনি শুয়েছিল, আমার আম্মু ঘুমাইতেছিল, তো আমার নানু আর কি ওনার পাশে ছিল, ঠিক আছে। তো উনি আপনার ওনার পায়ের দিকে হঠাৎ করে নজর গেল, পায়ের দিকে বলতে গিয়ে মশারি সাইডে। আচ্ছা। তো উনি দেখলো যে মানে চিনে না একটা মেয়ে আর কি, উনি স্পষ্ট দেখতেছে, চিনে না, ওনার পায়ের সামনে দাঁড়ায় আছে আর ওনার ডাকতেছে। আচ্ছা। আসতে তো আমার অনেক ভয় পেয়ে আসছে, আমি বলতে পারবো না, উনি দেখেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কোনো মতো উনি আর কি মুখটা ঢেকে ফেলে কাঁথা দিয়ে। তো একটু পর আর কি উনি আবার কাঁথাটা একটু মানে ভয়ে নামানোর পর দেখতেছে যে সেম ওটা দাঁড়ায় আছে, ওনা ডাকতেছে। এটা কিন্তু কোনো হ্যালোসিনেশন না। আবার একটু পরে আমার নানুকে অনেক কষ্ট হোক একটু মানে ডাক দিতে পারছে। তো দেওয়ার পর নানু উঠার পর দেখলো, উনি মানে নিজের সচক্ষে দেখলো যে ওই মেয়েটা মানে আপনার ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে, শ্যাডো আকৃতি হয়, শ্যাডোটা আপনার মানে দরজা দিয়ে গেছে, তারও ভ্যানিশ। এরপর তো এই মানে প্রবলেমটা স্টিল এখনো চলতেছে। আমার আম্মু এখনো মানে আপনি যদি একা ঘুমায় তাহলে এই প্রবলেমটা হয়। আবার আপনার রাতের বেলা যদি জানালা তুলে ঘুমায় আর ছাদে যায়, বারান্দায় যায়, তাহলে অনেক প্রবলেম হয়। উনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, যেরকম আপনার মানে অনেকেই দেখতে পায় উনি অনেকদিন, যে স্বপ্নের মধ্যে আপনার কিছু ব্ল্যাক কিছু একটা শ্যাডো টাইপের ওনাকে তাড়া করতেছে, ওনার গলা টিপে ধরতেছে, ওনাকে মারার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর নাম নিয়ে উনি সবসময় ট্রাই করে যেটাকে বেঁচে থাকে। ইনশাআল্লাহ উনি এখনো ভালো আছে। রাসূল ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ঘটনায়, নাকি বিরতিতে যাব? আমরা একটা বিরতিতে যাই এবং বিরতির পরে একদম আমরা ঘটনায় আবার ফিরে যাব, তাহলে খুব ভালোভাবে ঘটনাটা আমরা শোনাতে পারবো এবং কিছু কমেন্টও পড়বো। আপনারা বলেছেন অনেকে লিখছেন, তো আপনারা যদি জানাতে চান আমাদেরকে কোনো কথা অ্যাবাউট দ্য ফ্রাইডে দ্য 13th, তাহলে আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, যে আমরা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি যোগফুর্তি। এখন যেটা করবো সেটা হচ্ছে যে সরাসরি ইমেইলে চলে যাব এবং এই ইমেইলটি আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি রেশমা মল্লিক ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।
আমি লয়ের স্টুডেন্ট। এর আগে আমি 2টা ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু পড়া হয়, হয়তো সেগুলো আপনার পছন্দ হয়। আজ আরো একটা ঘটনা শেয়ার করছি। এখান থেকে স্টুডিওতে গিয়ে শেয়ার করাটা পসিবল নয়, তাই আমি চাই আপনিই পড়ে শোনান। আমার নিজের জীবনে ঘটে যাওয়া রিয়েল একটা স্টোরি, এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। ঘটনাটা 2016 সালে। আমরা ফ্যামিলির সবাই মিলে দীঘাতে বেড়াতে যাই, ওয়েস্ট বেঙ্গলে। এখানে সমুদ্র আছে, বে অফ বেঙ্গল। তো আমরা গিয়ে একটা হোটেলে উঠি এবং অনেকজন মিলে যাওয়াতে 3টা রুম নেওয়া হয়। আমরা মেয়েরা যে রুমটা ছিলাম সেই রুমটা সেই রুমটাতেই ঘটে যায় এই ঘটনাটা। আমরা সেদিন দুপুর 12টায় পৌঁছেছিলাম। সেই রাতেই আমাদের এই ভয়াবহ এক্সপিরিয়েন্সটি হয়। খাওয়া দাওয়া করে আমি আমার দিদি, আমার দিদিমা, মাসি, দিদা, দিদির মেয়ে এবং আমার বৌদি একটা রুমে ছিলাম। সবাই একসাথে থাকায় ঘুম নিয়ে চিন্তিত ছিলাম না, সবাই গল্প করছিলাম। হঠাৎ বারান্দা থেকে একটা খসখস আওয়াজ আসছে। তো আমরা হঠাৎ আওয়াজটা পেয়ে চমকে যাই, কারণ বারান্দাটা আমাদের রুমের সাথে অ্যাটাচ ছিল। আর সকালেই রুমটা আমরা সবাই ছিলাম, আমরা সবাই একসাথেই ছিলাম, সেখানে সকলেই ছিলাম। আমার মা হাইপার টেনশনের এক্সপার্ট, তাই ফার্স্টে আমার মা ভাবছিলেন কোনো দুষ্টু ছেলে হয়তো জানতে পেরেছে যে এই রুমটায় শুধু মেয়েরাই আছে, তাই হয়তো পাইপ দিয়ে উঠে ডিস্টার্ব করছে। মায়ের কথা নিয়ে আমরা হাসাহাসি করলাম এবং আমি আর আমার দিদি 2জন মিলে উঠে বারান্দায় গেলাম। বাট গিয়ে দেখলাম নোবডি ওয়াজ দেয়ার। সো আমরা খুব অবাক হলাম, কারণ আওয়াজটা আমরা সবাই শুনেছি এবং স্পষ্টভাবে শুনেছি। আমরা চুপচাপ হয়ে গেলাম, সবাই কথাটা শুনে চুপ হয়ে গেল এবং সবাই আমরা এক জায়গায় বসে আছি। হঠাৎ ওয়াশরুম থেকে জলের আওয়াজ হচ্ছে। তো আমরা গিয়ে দেখি বেসিনের নল খোলা আর খুব জোরে জল পড়ছে। আমরা আরো একবার শকড হলাম এবং এবার আরো বেশি শকড হলাম আর একটু ভয়ও পেলাম। হঠাৎ করে আমার বৌমণি একটা ভীষণ চিৎকার করলো এবং আমরা ঘুরে দেখি বৌমণির পিঠটা দেখার জন্য আমাদেরকে বলছে। আমরা গিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম বৌমণির পিঠ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবং খুব ধারালো নখ দিয়ে কেউ যেন চিড়ে দিয়েছে এবং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা শিওর হলাম যে সামথিং ইজ রং ইন দিস রুম। আমরা দরজা খুলে বের হবার চেষ্টা করলাম, বাট কিছুতেই লক খুলছিল না। মা পাশের রুমে থাকার ফলে দাদাকে কল করলো। দাদা আমার জামাই বাবুর আরো পাশের 2টো রুমে ছিল এবং ওরা সবাই বেরিয়ে আসলো এবং দরজাটা খোলার চেষ্টা করলো, বাট কিছু হলো না, দরজাটা খুলছিল না। ওরা হোটেলের ম্যানেজমেন্টের কাছে গিয়ে কথাটা বলতেই ওরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আর তখন আমরা ওয়াশরুম থেকে আবার আওয়াজ পাচ্ছিলাম, বাট এবার জলের আওয়াজ বা খসখস আওয়াজ না, এবার স্পষ্ট একটা কান্নার শব্দ। গায়ে কাটা দিয়ে উঠলো আমাদের। একটা মেয়ের করুণ কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমরা সবাই। রুমের বাইরে থেকে কেউ শুনতে পাচ্ছিল এটা। আমার রুমের মেইন দরজার পাশেই ছিল ওয়াশরুমটি, তাই চোখটা অনিচ্ছা সত্ত্বেও ওই দিকে চলে গেল। আমরা দেখলাম ওয়াশরুমের শাওয়ারের সাথে ওনায় ফাঁস দেওয়া একটা মেয়ে তার ডেড বডি ঝুলছে। আমরা, আমার দিদা আর মাসি ওখানেই এই দৃশ্যটি দেখে জ্ঞান হারা, আর আমাদের ততক্ষণে অবস্থা খারাপ হয়ে যায়। দাদারা হোটেল ম্যানেজমেন্টের হেল্প দরজাটা ভেঙে ঘরে ঢুকে আমাদের রেস্কিউ করে। তারপরে আমরা ওই রুমটার ব্যাপারে জানতে পারি। এক নিউলি ম্যারিড কাপল ওই রুমে বেড়াতে আসে 1 বছর আগে। ওদের মধ্যে কিছু একটা পার্সোনাল প্রবলেম হয়, যার কারণে মেয়েটি সুইসাইড করে। তারপর থেকে ওই রুমটা কেউ এলেই তাদেরকে এইভাবে ভয় দেখিয়ে বা ক্ষতি করে সেই মেয়েটি সেখান থেকে চলে যেতে বাধ্য করে আর কি। তো নিজের জীবনে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটির এক্সপ্লেনেশন আমি এখনো পাইনি। কেমন যেন মনে হয় সবকিছু স্বপ্ন। সত্যি মৃত্যুটির ওপারে হয়তো ভয়াবহ আরো একটা জগৎ আছে, হয়তো আছে, না হলে আমি আনন্যাচারাল ইনসিডেন্ট গুলো আমরা দেখতাম না। অনেকদিন সময় লাগে আমাদের সবার নর্মাল হতে। আমরা যে সময় গিয়েছিলাম সেটা ছিল 25 ডিসেম্বর। প্রচুর ভিড়, তাই ওই রুমটা ওরা দিতে বাধ্য হয়েছিল সবকিছু জানার পরে। টুরিস্টদের প্রচুর প্রেশার ছিল ওই সময়টায়। যাই হোক, এই ছিল আমার ঘটনা আজকে, একেবারেই নিজের লাইফে একটা এক্সপিরিয়েন্স। যদি এটা ভালো লাগে তো পড়ে শোনাবেন। আই লাভ বাংলাদেশ। খুব আপন মনে হয়, খুব নিজের মনে হয়। মনের ভেতর থেকে একটা টান ফিল করি, খুব ইচ্ছে করে একবার যাওয়ার। ইনশাল্লাহ একবার যাবো অবশ্যই। আর ওখানে গেলে ভূত এফএম এর লাইভ অন এয়ারে স্টোরি শেয়ার করার ইচ্ছা আছে। লটস অফ লাভ ফর ভূত এফএম অ্যান্ড আল্লাহ হাফিজ। রেশমা মল্লিক, ধানকুনি, পোস্ট পিএস ধানকুনি। তারপরে তিনি বলেছেন ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি পড়ে শোনালাম। ঘটনাটি ইংলিশে লেখা ছিল, তো একটু পড়তে টাফ হয়েছে, বাট আপনারা ঘটনাটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এই ঘটনাগুলো অবিশ্বাস্য লাগে না চিন্তা করলে, যে এরকম যে ঘটতে পারে। এইটা কিন্তু আমাদের চিন্তারও বাইরে, তাই না? যে এরকম ধরনের ঘটনা আপনার সাথে যদি ঘটতো কোথাও বেড়াতে যেতেন, আমরা প্রথমবার পাচ্ছি তা না, এর আগেও পেয়েছি। এবং এই ঘটনাগুলো সত্যি না হলে এত মানুষ আমাদের লিখে পাঠাতেন না।
তো যাই হোক, আমি কিছু ফেসবুকের কমেন্ট দিয়ে আজকে শেষ করতে চাই এবং পুরনো 1424 সালকে আমরা বিদায় দেব। যা কিছু ঘটেছে এই বছরে, যা কিছু হয়েছে, সবকিছু মানে যদি পাওয়ার যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই মনে রাখার মতো ভালো যে স্মৃতিগুলো আছে, পুরনো যে স্মৃতিগুলো আছে, যেগুলো আমাদের ভুল আছে সেই ভুল থেকে, সেই ভুল নিয়ে একেবারেই মানে সেই ভুল নিয়ে কোনো চিন্তা করবেন, সামনে এগিয়ে যাবার প্রেরণা। এবং আশা করছি যে মানে সেই ভুল থেকে আপনিও শিখবেন, আমিও শিখবো, সবাই আমরা শিখবো। এবং আগামী বছর প্রার্থনা করি এবং আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই প্রার্থনা করি। দারুণ দারুণ সব ঘটনা নিয়ে বারবার ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি আমার নতুন সময় ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।